এবং ওটা প্রথমে যে প্রশ্নটা সবাই করে 1987 যখন তুমি প্রথম মাউন্টেনে গিয়েছিলে, তো তারপর থেকে এখন 2015 হয়ে গেছে। অ্যাকচুয়াল 1987-এ আমি গিয়েছিলাম অমরনাথ। তো অমরনাথ তীর্থক্ষেত্র, সেই হিসাবেই সবাই যায়, আমিও সেই হিসাবেই গিয়েছিলাম। তার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে 1975-এ, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমার মা বাবা গিয়েছিলেন অমরনাথ। তখন আমি যেহেতু বাচ্চা, আমাকে নিয়ে যায়নি, এবং সেটা আমার মনে একটা দাগ কেটে গিয়েছিল যে আমি যেতে চেয়েছিলাম। বাবা মা প্রায়ই বেড়াতে যেতেন এবং আমাদের নিয়ে যেতেন সবাই। 22 বছর বয়স তখন তোমার? না, 1975। 1975-এ 10 বছর বয়স। 10, আচ্ছা। তো তখন সেটা আমি বলতে পারো অনেক কষ্টও পেয়েছিলাম, আমি কাঁদতাম, কারণ তখন জানতাম যে অমরনাথ গেলে অনেক মানুষ বাড়ি ফিরে আসে না, খুব ডেঞ্জার জায়গা। সেটা কিন্তু আমার খুব ভালো মনে আছে, মানে আমার অবচেতন মনে আমি কিন্তু সবসময় ভয় পেতাম। পরবর্তীকালে তখনই আর কি, যখন বাবা মা ফিরে আসলো, তখন আমার কিন্তু একটা কিউরিওসিটি জাগলো যে তাহলে অমরনাথে কি আছে। তো বাবা মা ভালোভাবেই ওখানে গেল, গিয়ে ঘুরে দেখে চলে আসলো, এবং কিছু ছবি তুলেছিল, সেই ছবি দেখলাম, সমস্ত কিছু নিয়ে তখন ব্যাপারটাকে এনজয় করেছিলাম। এবং তখন থেকে আমার মনে হয়েছিল যে যদি আমি যখন স্বাবলম্বী হব বা নিজে যখন কোথাও বেড়াতে যাবো, তখন তো বাবা মার সাথে বেড়াতে যেতাম, ফ্যামিলির সাথে, তখন কিন্তু আমি প্রথম অমরনাথই যাব। এবং সেটা আমরা দু বন্ধু মিলে, মানে আমার প্রথম নিজের থেকে কোথাও বেড়াতে যাওয়া বা কোথাও যাওয়াটা, সেটা কিন্তু আমি ঠিক করেছিলাম অমরনাথ 1987-এ। এবার অমরনাথে গিয়ে আমি সত্যি বলছি, তখন অমরনাথ যাচ্ছি মানে সেটা ট্রেক করতে যাচ্ছি বা ট্রেকিংয়ে যাচ্ছি, এই ব্যাপারটা সেরকম কিছু ব্যাপার না। আমি অমরনাথে যাব। ফিরে আসার পরে আমার বেশ কিছু বন্ধু আমাকে বললো, তুই তো দারুণ ট্রেক করে এলি অমরনাথ। আমি কিন্তু ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা, যে অমরনাথ আমি তো দেখেছি এত লোক যাচ্ছে, কম বয়স্ক ছেলেমেয়েরা যাচ্ছে, বয়স্কা মানুষ যাচ্ছেন, তো তাদের সাথে আমিও গেছি, সবার সাথে তাল মিলিয়েই গেছি। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পাহাড় যে ভালো লাগা, মানে অরিজিনাল কি বলবো, হাই মাউন্টেনকে যে ভালো লাগা, সেটা কিন্তু ওই অমরনাথ যাওয়া থেকেই শুরু হয়ে গিয়েছিল। 92 সালে তারপর তো আপনি প্রথম মাউন্টেনিয়ারিং কোর্স করেন। এরপর মাউন্টেনিয়ারিং কোর্স করি 92-তে। তো তার মাঝখানে আবার পাহাড়ে, তার মাঝখানে গিয়েছিলাম 89-এ। আমি আর আমার ওই বন্ধু দুজনেই আমরা গিয়েছিলাম কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, গোমুখ। আচ্ছা। ওই বছর তপোবন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। তো এই যাওয়াটা, তার মানে আমার ভালো লাগাটা, পাহাড়ের প্রতি যে ভালো লাগাটা, সেটা ছোটবেলা থেকে ছিলাম। ছোটবেলা তো ক্ষেত্রেও ছিল, কিন্তু ওই 87-এর পর থেকে 89-এ সেটাও কিন্তু যে প্রোগ্রামটা হয়েছে, হয়তো আমি সমুদ্রে বা অন্য কোথাও নিজেরা বেড়াতে যেতেই পারতাম, আলটিমেটলি কিন্তু গিয়েছিলাম পাহাড়ে। তার মানে তখন থেকেই হয়তো ভালো লাগাটা লেগে গিয়েছিল। এরপর এক্সপিডিশন করব, এটা কিন্তু আমার মাথার মধ্যে আছে যে এই পাহাড়ে এত পিক দেখতে পাচ্ছি, বিশেষ করে গঙ্গোত্রী অঞ্চলে গিয়ে এত পিক, অথচ এই পিকগুলোতে মানুষ ক্লাইম্ব করে, আমরাও তো পারি, আমরাও ক্লাইম্ব করতে পারি। সেটা কি একটা ইন্টারাপ্ট করছে, সেটা কি এর আগে, মানে 92-তে ওই কোর্স করার আগে? কোর্সের আগে। আচ্ছা। তখনই কিন্তু আমার মাথার মধ্যে এসেছিল, এইবারে সেটা করতে গেলে কি করতে হবে, কোনো মাউন্টেনিং ক্লাবের সাথে যুক্ত হতে হবে বা কারোর সুপরামর্শ চাই। তো সেটা আমাদের পাড়ারই এক দাদা পাহাড়ে যেত, মাউন্টেনিয়ারিং করতো। তো সেই দাদার সাথে গল্প করতে করতে একদিন ও বললো কিনা যে আমরা একটা এক্সপিডিশনে যাচ্ছি, সেটা 89-এ সেপ্টেম্বর মাসে। কোথায় যাচ্ছে বললো, আমরা বন্দেরপুঞ্জ এক্সপিডিশনে যাচ্ছি। তখন ওর থেকে জানলাম যে এক্সপিডিশনটা কীভাবে হয়, কী করতে হয়, বিশদে ওর থেকে জেনে, এবং সেই পরবর্তীকালে আমাকে 89-এর শেষে ডিসেম্বর মাসে আমাদের এখানে ভদ্রকালী পদাতিক ক্লাব আছে, ভদ্রকালী পদাতিক ক্লাবের উনিও মেম্বার এবং আরও পরিচিত অনেকেই আছেন। তো তারা আমাকে নিয়ে গেল রক ক্লাইম্বিং কোর্সে। তার
তারপর থেকেই শুরু হওয়া। এরপর 91-এ আমরা 4 জন আমাদের ক্লাব থেকে বেসিক কোর্স করতে যাব ঠিক করি, কিন্তু ওই সময় এত চাপ ছিল আমরা 92-তে গিয়ে স্লট পেলেন। 92-তে স্লট পেয়েছিলাম এবং 92-তে কোর্স করতে গিয়েছিলাম। দিয়ে তারপরে তো 95 সাল অবধি আপনি কোর্সই করে গেলেন। না, 92-তে আমি বেসিক কোর্স করেছি মানালি থেকে। মানালি থেকে কোর্স করে বি গ্রেড পেয়েছিলাম। আচ্ছা। তো পরবর্তীকালে জানলাম যে বি গ্রেড পেলে অ্যাডভান্স কোর্স করা যাবে না। আবার 94-এ গেলাম জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ, জেএনকেতে। ওখানে আবার আমি বেসিক কোর্স করলাম, তাতে এ গ্রেড হয়েছিল। তারপরে ওই বছরই 94-এতেই আবার অ্যাডভান্স কোর্স করি। এরপর 95-এ মেথড অফ ইনস্ট্রাকশন কোর্স করি এইচএমআই, আর 97-এ সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স করি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। তো সে তখন তাহলে ক্লাইম্বিং একদম প্রফেশনালি সেই ইয়ে থেকে শুরু হলো, মানে একদম প্রফেশনালি? আমি এখনো পর্যন্ত প্রফেশনাল নয়। হ্যাঁ, মানে ক্লাইম্বিং পার্টের শুরুটা 1992 ওই 10 পিক থেকে। 1992-এ হ্যাঁ, কোর্স করে আসার পর ওই ভদ্রকালী পদাতিকেরই একটা এক্সপিডিশন, 10 পিক এক্সপিডিশন, 10 পিক এবং দুর্গাপুর দুটো পিক একসাথে ছিল। তো সেই এক্সপিডিশনে জয়েন করলাম, তারপর থেকে পরপর এক্সপিডিশনে। তাহলে এইবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব, সেটা হচ্ছে এই যে 23 বছরের এক্সপিরিয়েন্স 1992 থেকে এখন 2015 লাস্ট কাঞ্চনজঙ্ঘা সামিট, এই এক্সপিরিয়েন্সে জাস্ট একটু ব্রিফ করুন যে কি কি লেগেছে আপনার, কি পেলেন, কি ধরনের আপনি দেখলেন এত কিছু। মানে তো অনেক কিছুই পাওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে পাহাড়কে খুব কাছ থেকে পাওয়া, পাহাড়ের প্রতি ভালোবাসা জন্মে যাওয়া, এবং সর্বোপরি সেটা হচ্ছে যে বিভিন্ন এক্সপিডিশন করতে গিয়ে অ্যাটলিস্ট আমার নিজের যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে স্ট্রাগল করার ক্ষমতা, ফাইট করার ক্ষমতা। কারণ প্রকৃতির সাথে আমরা ফাইট করতে পারি না, কিন্তু প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। এবং সেই জায়গা থেকে বিভিন্ন এক্সপিডিশনে বিভিন্ন রকম হ্যাজার্ড, তার সাথে ভালো লাগা তো অবশ্যই আছে। পাহাড়ে যাওয়াটা আমার মনে হয় একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে পাহাড়টা এতটাই সুন্দর যার জন্য আকর্ষণ করে। কিন্তু তাছাড়াও হ্যাজার্ড তো আসবেই এবং আসতেই পারে, তার কারণ হচ্ছে নেচারের সাথে আমাদের কিছু করার নেই, মানে বিয়ন্ড কন্ট্রোল। সে তো ছিলই, প্রথম থেকেই ছিল, কিন্তু তারপরে যখন আপনি 2011 থেকে আপনার এটা একটু চেঞ্জ হলো, 8,000 শৃঙ্গগুলো আপনি এগিয়ে গেলেন, তো এই চেঞ্জটা কি আগের থেকেই ভেবেছিলেন নাকি সুযোগ হয়নি আগে, এখন হচ্ছে? না, আমি 90-তে প্রথম সান্দাকফুতে যাই। সান্দাকফুতে গিয়ে মানে যে বছর 89-এ আমরা ডিসেম্বরে কোর্স করি এবং 90-র ওই সম্ভবত মার্চে আমরা সান্দাকফুতে গিয়েছিলাম ওই ক্লাব থেকে, পদাতিক ক্লাব থেকে। তো সান্দাকফু থেকে এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু সবই দেখতে পেয়েছি। কিন্তু আমার মাথায় তখনও আসেনি, কোনোদিনই আসেনি সেই সময় যে এই পিকগুলোতে আমি এক্সপিডিশন করতে পারবো। ইভেন আমি বলছি যে 2003 সালের আগে অবধি এভারেস্ট অভিযানে যাব এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় ছিল না। তখন তো অনেক পিক সামিট করে ফেলেছেন। হ্যাঁ, অনেক এক্সপিডিশন হয়েছে। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা যারা পাহাড়ে যাই, অন্তত আমাদের ক্লাব থেকে, তাদের প্রত্যেকেরই যে খুব সচ্ছল অবস্থা তা নয়, প্রত্যেককেই খুব কষ্ট করেই যেতে হয়। তো তা থেকে এভারেস্টের মতো একটা এক্সপিডিশনে এত খরচা, এটা আমরা মাথায় আনতে পারিনি। কিন্তু 2003 সালে প্রথম মাথায় এলো, সেটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি মিশন এভারেস্ট বলে একটা প্রোগ্রাম করেছিল। সেটাতে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েদের তারা কয়েকজনকে নিয়ে যাবে হচ্ছে এভারেস্ট। 2003 সালে আমিও কিন্তু ওটা কম্পিটিশানই বলা যায়, কম্পিটিশানের মধ্যে আমিও ছিলাম, আমি জয়েন করেছিলাম এবং সেটা খুব কাছাকাছি গিয়েও আমি সেই জায়গা থেকে বলা যেতে পারে অনেকটা কুইট করে নিই। কারণ প্রথম দিন আমি যখন যে টেস্টগুলো হচ্ছিল, সে ছোটা দৌড়ানো থেকে আরম্ভ করে বিভিন্ন ফিজিক্যাল টেস্ট সমস্ত কিছু, তার সাথে ইন্টারভিউ, তারপরে আমি জানলাম যে ওদের ওটা ট্রেকিং হবে, বেস ক্যাম্প ট্রেকিং। তো যার জন্য আমার অত তারপর থেকে আর ইন্টারেস্ট লাগেনি। তারপরের দিন গিয়েও ছিলাম, কিন্তু যাই হোক, তো সেটা মনের মধ্যে কিন্তু ওটা ঢুকিয়ে দিয়েছিল যে এভারেস্ট অভিযানের কথা।
2006-তে আপনি অনেক কাছ থেকেও মানে 2006-তে যেটা হয়েছিল সেটা হচ্ছে কলকাতারই একটা ক্লাব, তারা একটা এভারেস্ট অভিযান করবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে তারা অভিযানটা করবে। সেখানেও বায়োডাটা জমা দিয়ে আমি সিলেক্টেড ছিলাম, অনেকেই ছিল, তো তার মধ্যে আমিও একজন ছিলাম। সেইটা আলটিমেট কিন্তু হয়নি। আচ্ছা, আমাদের একটা প্রি এভারেস্ট এক্সপিডিশন হবে, সেটাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল লাদাখে, কিন্তু আলটিমেট হয়নি। ওই সময় বলা যেতে পারে কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে 2006 সাল থেকে আগামী 5 বছরের মধ্যে আমি এভারেস্টে যাব, কারণ ওটাতে খুব শক্ট হয়েছিলাম যে এত কিছু এগিয়ে গিয়েও ব্যাপারটা হয়নি, এবং সেটা 2011 সালে যাব, একদম 11 সালের মধ্যে, উইদিন 5 ইয়ার্স। এটা কিন্তু আমি একদম মন স্থির করে নিয়েছিলাম। সেটা করতে গিয়ে দেখলাম যে অর্থ একটা বিশাল অন্তরায়, কারণ বিশাল বাজেট। সেই সময় আমি দেখছিলাম যে 12 লাখ, 11.5 লাখ, 12 লাখ টাকার মতন খরচা 2006 সালে। 2009 সালে 13 লাখ টাকার আমি একটা খরচা দেখছিলাম, যে টোটাল এক্সপিডিশনে সমস্ত কিছু নিয়ে 13 লাখ টাকার মতো খরচা। অনেকটাই গিয়েছিলাম, কিন্তু আলটিমেট শেষ সময় আমি গিয়ে দেখলাম যে আমি টাকাটা জোগাড় করতে পারবো না। তো 2009 সালে আমি কিন্তু আবার পিছিয়ে আসলাম। এরপর আমি 2009 ঠিক করলাম যে আমার আলটিমেটাম হচ্ছে 2011, কারণ আমি ঠিক করেছিলাম, মনস্থির করেছিলাম 2011 সালের মধ্যে আমি এক্সপিডিশনে যাব। তো আমার গুরু মহারাজ আছেন, উনি হরিদ্বারে থাকেন। তো আমার গুরু মহারাজ একটা কথা বলেন যেটা আমার মনের মধ্যে সবসময় বাজে, সেটা হচ্ছে যে কোনো কাজ যদি করব সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা যদি সফল করতে না পারিস, তাহলে জানি তোর একবার মৃত্যু। লিখেছিলেন এটা। তো এইটাতে আমি দেখলাম যে 2011 সালে যদি আমি এভারেস্টে না যেতে পারি, তাহলে কিন্তু মানসিকভাবে আমার একবার মৃত্যু। 2011-তে অবশ্যই যাব, এবং সেটা অভিযানের জন্য যা যা করতে হয় সেই ব্যাপারটা করতে পেরেছিলাম। সামিটিং পিক আর অন্যান্য অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেটা আপনার ভালো লাগতো, সেগুলোর থেকে আলাদা কোথায় কি স্বাদ পেলেন যেটা এই অ্যাডভেঞ্চার এতে রয়েছে কিন্তু ওখানে নেই? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কোনো একটা পিক সামিট করতে যাওয়া মানে এক্সপিডিশনে যাওয়া। তো ট্রেকিং এবং এক্সপিডিশন তার তো একটা তফাৎ আছে। তফাৎ আছে। ট্রেকিং করতে গিয়ে যত দূর অবধি পৌঁছতে পারতাম, তার থেকে আরও অন্দরমহলে, মানে বলা যেতে পারে একটা সিংহের অন্দরমহলে ঢুকে যেতে গেলে যেটা করার দরকার সেটা হচ্ছে এক্সপিডিশন করতে যাওয়া, এবং সেটা এক্সপিডিশন করতে গিয়ে আরও বেশি থ্রিলিং, আরও বেশি অ্যাডভেঞ্চার, আরও বেশি মজা, সমস্ত কিছু ওটা উপলব্ধি করেছিলাম। সেটা প্রথম অভিযানে গিয়েই সেটা উপলব্ধি করেছিলাম, এবং যার জন্য পরবর্তীকালে এক্সপিডিশন করতে যাওয়াটাকে হয়তো বেশি পছন্দের হয়ে যায়। ফ্যামিলি সাপোর্ট করতো প্রথম থেকেই? একদম যে সাপোর্ট করতো তা নয়। প্রথম দিকে মা বাবা খুবই ভয় পেতেন, বিশেষ করে অভিযানে যাওয়ার সময়, কিন্তু পরবর্তীকালে ইউজ টু হয়ে গিয়েছিল যে ঠিক আছে ও তো যাই বা যাবেই, বাধা দিয়ে লাভ নেই। বাধা দিয়ে লাভ নেই ঠিক তা নয়, আমি যে একদম অবাধ্যতা নয়, ওরা দেখতো ঠিক আছে এটা যদি প্যাশন হয়ে থাকে সেটা যা, এবং পরবর্তীকালে সাপোর্ট করতো এবং পুরোপুরি ইন্সপায়ার করতো। আমার বাড়ির লোক তো এখনো পর্যন্ত ইন্সপায়ার করে, যার জন্য যেতে সক্ষম হতো। আপনি 25 বছরের মাউন্টেন ক্লাইম্বিং এক্সপিরিয়েন্সে আপনার নিজের কি চেঞ্জ হয়েছে? আপনি এখন আগেই যেভাবে দেখতেন মাউন্টেন ক্লাইম্বিংটাকে, সেটা কি এখন চেঞ্জ হয়েছে? এই ধরনের নিজের কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই হয়েছে। প্রথম যেটা চেঞ্জ বলি সেটা হচ্ছে ইকুইপমেন্ট, মেন্টালিটি। কি মেন্টালিটি মানে? বলছি, আগে হচ্ছে যে ধরনের ইকুইপমেন্ট আমি প্রথম অভিযানে গেছি বা ওই সময় যে অভিযানগুলো গেছি, ধরো 92, 95, 6, 7, সেই সময় কিন্তু যে ইকুইপমেন্টগুলো ইউজ করতাম, আজকের দিনে সেই ইকুইপমেন্টগুলো কিন্তু অনেক অ্যাডভান্স, অনেক ডেভেলপ, যেটা কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, এবং তার সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ এটা অবশ্যই বলতে হয় যে এটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তখন আমরা লেদারের বুট পরে যেতাম, সেটা জলে ভিজলে একদম সেই কাদা মতন হয়ে যেত, সেটা পরেই আমাদের ম্যানেজ করতে হতো।
অনেক সময় প্রথম দিকে গেছি যে ক্র্যাম্পনটা ইউজ করতাম, ইভেন আমরা 92-তে মানালিতে কোর্স করতে গিয়ে আমাদের যে ক্র্যাম্পন দেওয়া হয়েছিল সেই ক্র্যাম্পনটা দড়ি বাঁধা ছিল। আমার যে ক্র্যাম্পনটা পড়েছিল সেটা দড়ি বাঁধা, দড়ি বেঁধে ক্র্যাম্পনটাকে ইউজ করতে হতো। তো এখন যে সমস্ত ক্র্যাম্পন, আইস্যাক্স, জুতো, ক্লাইম্বিং বুট সমস্ত কিছু বা গার্মেন্টস যেগুলো ইউজ করার জন্য পাওয়া যাচ্ছে সেগুলো অনেক ডেভেলপড এবং অনেক সুবিধে দেয় কাজের ক্ষেত্রে। ইকুইপমেন্ট গেল, আর মেন্টালিটি বলতে তখন কিন্তু মেন্টালিটি ছিল যে আমাকে এটা নিয়েই চালাতে হবে, কারণ আমার কিছু করার ছিল না, আমার কিছু ছিল না, উপায় কিছু ছিল না। আচ্ছা, সেই ইকুইপমেন্ট নিয়ে তখন আমরা কিন্তু স্যাটিসফাই থাকতাম। আচ্ছা, ইকুইপমেন্ট নিয়ে সরি, হ্যাঁ। এবং তখনকার যে ক্লাইম্বিং প্রসেস বলা যেতে পারে, ক্লাইম্বিং প্রসেস মানে একটা সময় আমি দেখেছি প্রথম দিকে অভিযানে গিয়ে যে আমরা হয়তো 10 জনের টিম, সেখানে 6 জনের ক্লাইম্বিং বুট এবং ক্র্যাম্পন বা আইস্যাক সমস্ত কিছু রয়েছে, মানে ক্লাইম্বিং গিয়ার্স রয়েছে, আর 4 জনের হয়তো নেই। সেটা হয়তো আমরা জোগাড় করতেও পারতাম না। তাতে এটা কিন্তু শিওর যে ওই সময় আমরা নিশ্চিত ছিলাম যে 10 জন একসাথে আমরা সাবমিট করতে যেতে পারছি। তাহলে কারোরটা নিয়ে নেওয়া যাবে না, মানে কাউকে স্যাক্রিফাইস করতে, হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে এটাই সিস্টেম এবং এইভাবেই চলে। পরবর্তীকালে যেটা হলো কয়েক বছরের মধ্যে, আমি বলছি 97 থেকে 97 এই সময় থেকেই আমরা যেটা করলাম যে আলাদা করে কেউ বসে থাকবে বা কাউকে স্যাক্রিফাইস করতে হবে সেরকম ব্যাপার না। প্রত্যেকেই যাতে, যেহেতু ক্লাইম্ব করতে যাচ্ছে প্রত্যেকেরই ক্লাইম্বিংয়ের একটা ইচ্ছা থাকবে, তো প্রত্যেকেই যাতে ক্লাইম্ব করতে পারে, সবার জন্য ইকুইপমেন্ট, টোটাল ইকুইপমেন্ট, যে 10 জনের যদি টিম হয় 10 জন মেম্বারই সামিটে যেতে পারবে এরকম একটা ব্যবস্থা করা। তো আমি বলছি এই ধরনের মেন্টালিটি, যে এই নয় যে কাউকে বসে থাকতে হবে বা কাউকে বেস ক্যাম্প সামলাতে হবে, এরকম একটা ব্যাপার। আগেকার দিনে যেটা হতো যে বেস ক্যাম্প সামলানোর জন্য বেশ কিছু মানুষ থাকে। আজকের দিনে তোমরা তো দেখেছো যে অ্যালপাইন স্টাইল ক্লাইম্ব হচ্ছে, সেখানে তো কেউ একাই ক্লাইম্ব করতে চলে যাচ্ছে। আপনি সেরকম কোনো প্ল্যান আছে আপনার অ্যালপাইন স্টাইল নিয়ে? অ্যালপাইন স্টাইল ক্লাইম্ব যে করার ইচ্ছে নেই তা নয়, এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই জায়গাটা তৈরি করতে পারিনি। তো ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই যেতে পারি যদি সুযোগ পাই। মা কালুতে আপনি অনেক কাছ থেকে ফিরে এসেছেন, তো আপনার 8,000 শৃঙ্গগুলোর মধ্যে এইটা যদি অসফল বলা হয় তো এটাই, তো তাহলেও তো মা কালু আপনাকে অনেক দিয়েছে। মানে দিয়েছে মানে কি দিয়েছে? কি পেয়েছেন আপনি মা কালু থেকে? অনেক কিছু শিখেছেন। মা কালু একটা দারুণ এক্সপিডিশন। একটা এক্সপিডিশনে গিয়ে আমি সাকসেস হবই এই চিন্তা করে আমি কখনোই যাই না। আমি এনজয় করি এক্সপিডিশনটাকে, পাহাড়ে যাওয়াটাকে এনজয় করি, তার সাথে প্রকৃতিটাকে এনজয় করি। তো মা কালুতে এর কোনোটাই খামতি ছিল না। যেরকম সুন্দর ওখানে ক্লাইম্বিং পার্ট ছিল, মানে ক্লাইম্বিং ডিফিকাল্টি ছিল বেশ কিছু জায়গায়, সেগুলোকে ওভারকাম করতে পারলে একটা অবশ্যই স্যাটিসফ্যাকশান আসে। তো সেটা যেমন ছিল, তার সাথে দারুণ সুন্দর জায়গা, ছবি তুলতে ভালো লাগে, দারুণ ছবি তুলতে। এত টাকা খরচ করে আপনি তো মানে 8,000 শৃঙ্গগুলোতে যা হয় আর কি, যেটা বললাম যে সবসময় সেটা সাকসেস হবেই সেটা ধরে নেওয়াটা ভুল। সাকসেস হলে অবশ্যই খুবই ভালো লাগে, কিন্তু আনসাকসেসটাকে মেনে নিতে হবে। এই চিন্তাভাবনা যদি না আসে তাহলে কিন্তু অনেক বেশি দুঃখ পেতে হবে বা অনেক কিছু হ্যাজার্ড আসার চান্স থাকে। কারণ 163 মিটার নিচে থেকে যখন ফিরে আসছি, আমি কিন্তু একবার চেয়েছিলাম যে অন্তত যেটা বলা হচ্ছে অ্যালপাইন স্টাইলে যদি ক্লাইম্ব করতে পারা যায়, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছিল না, পাহাড়টা তো পাহাড়ের জায়গায় থাকবেই, তো পরবর্তীকালে হয়তো আমি আবার আসতে পারবো, যদি আমি নিজে ঠিক থাকি তাহলে আসতে পারবো। সেই চিন্তা ভাবনা করেই কুইট করেছিলাম। এবং এটাও ঘটনা যে অনেকগুলো টাকার ব্যাপার, বিশাল টাকার ব্যাপার, যেটা আমার পক্ষে অন্তত খুব মুশকিল। তো নিজের শরীর বা নিজের জীবন যদি ঠিক থাকে পরে সেটা পরে ওভারকাম করা যেতে পারে। একটা খুব সিম্পল প্রশ্ন কিন্তু অনেক বেশ একটু অন্যরকম, সেটা হচ্ছে সবাই জিজ্ঞেস করে ওয়াই ডু ইউ ক্লাইম্ব? আপনাকে অনেকেই জিজ্ঞেস করেন নিশ্চয়ই যে এত কিছু থাকতে থাকতে আপনি ক্লাইম্বই কেন করেন?
কি পান আপনি ক্লাইম্ব থেকে? অ্যাকচুয়াল পিক ক্লাইম্বিং এর হ্যাঁ, ক্ষেত্রে peak বলছি, একটা তো হচ্ছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার কথাটা খুব ছোট্ট শব্দ, কিন্তু সেটা তো জেনারিক একটা কথা। হ্যাঁ। আপনি কি পান জেনারেলি সামিটে? আমি বলছি যে এটা তো অ্যাডভেঞ্চার আছে, অনেক কিছু দেখতে পাওয়া, অনেক কিছু অজানাকে জানা, অচেনাকে চেনা, যেরকম একটা পার্ট, তার সাথে কোনো কিছু টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা আমাদের সামাজিক কাজে হোক, আমাদের পার্সোনাল লাইফেই হোক, সেই টার্গেটকে ফুলফিল করা, সেটা হচ্ছে সামিটে গিয়ে এনজয় করা যায় যে আমরা যে টার্গেটটা নিয়ে এসেছি সেটা অ্যাকমপ্লিশড, সেই টার্গেটটা ফুলফিল হয়েছে। এবং তার সাথে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে একটা সামিটের ওপর থেকে, মানে যে কোনো সিঙ্গের ওপর থেকে চারপাশটা দেখতে, মানে এক একটা পিকের তো এক এক রকম ফিচার, এবং এক একটা জায়গায় তার চারিদিকে ফিচারটা অন্যরকম, এক এক রকম। তো এটা একটা দুর্ধর্ষ এনজয় করার জিনিস যে একটা সিংহ থেকে বাকি সিংহগুলোকে কেমন দেখতে লাগছে বা কেমন দেখা। তো আপনার ইন্সপিরেশন আমি শুনেছি যতটা, রেনল্ড মেসনার, তো ক্লাইম্বারের দিক থেকে, কিন্তু যেহেতু এছাড়াও আপনি একদম ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের খুব ফলোয়ার আর কি একজন, তো এদের দুজনকে দুরকমভাবে দেখেন আপনি। আপনি এভারেস্টেও যাওয়ার সময় বলেছেন যে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে আপনি এগিয়ে গেছেন ক্লাইম্ব করতে। আবার মেসনারের মতো লোক যে কিনা আনসাপোর্টেড এবং অক্সিজেন ছাড়াই সমস্ত কটা পিকই ক্লাইম্ব করে ফেলেছে, তো এরাই কি সবসময় আপনার ইন্সপিরেশন নাকি তাহলে? হ্যাঁ, ইন্সপিরেশন তো যদি ধরা হয় আমার বাবা, কারণ তারা আমাকে পাহাড়ে যাওয়াটা শিখিয়েছে, পথ দেখিয়েছে। সেটা যদি আমি উল্টো দিক থেকে বলি, নেগেটিভ দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে সেই 1975 সালে বাবা মা অমরনাথ যাওয়ার সময় আমাকে যদি না নিয়ে যেত, আমার বোধহয় কিউরিওসিটিটা থাকতো না। হয়তো তখন ভাবতেন যে ওটাই ভুল করেছে। ভুল করেছে বলবো না, ভুল কি ঠিক আমি জানি না, কিন্তু সেটা আমার ইন্সপিরেশন প্রথম। আর এছাড়া যে কোনো মানুষেরই কারোর জীবন আদর্শ পছন্দ হয়, সেই ক্ষেত্রে রেনল্ড মেসনারকে আমার খুব ভালো লাগে। তার যে এই জিল, একা কিভাবে, আমরা তো বুঝতে পারি যে একা একটা মানুষ একটা পাহাড়ে বা এই ধরনের অভিযান করতে গিয়ে তার কি কি তাকে ফেস করতে হয়, এই সমস্ত ডিফিকাল্টিগুলো, সেই জায়গাটা যে ওভারকাম করে, তাকে আমি আমার গুরু কেন আমি নমস্য ব্যক্তি হিসেবে আমার কাছে। যখন এভারেস্ট ক্লাইম্ব করেন তখন তো আপনার বাবা ছিলেন? হ্যাঁ, না, তখন এভারেস্ট ক্লাইম্ব করতে যাওয়ার 2.5 মাস আগে আমার বাবা মারা যায়। তারপরে মা ছিলেন, তো নিশ্চয়ই তখন খুব খুশি হয়েছিলেন যে যাক অমরনাথে যাওয়াটা পরিপূর্ণতা পেয়েছে, এরকম? হ্যাঁ, ঠিক সেরকম নয়। আচ্ছা, তবে এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ, তার প্রতি সব মানুষেরই আকর্ষণ থাকে, বিশেষ করে ক্লাইম্বারদের তো আকর্ষণ থাকবেই। তো এভারেস্টে গিয়ে আমার যেটা আমি ফিল করেছিলাম, আমি যেটা আমার মনের মধ্যে কাজ করছিল, সেটা হচ্ছে সেই শীর্ষটাকে স্পর্শ করা, যে একদিন ছিল টেথিস সাগরের নিচে, এবং টেথিস সাগরের নিচে থেকে মাথা তুলে দাঁড়িয়ে আজকে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। তো কোনো জাতি বা কোনো সম্প্রদায় বলবো না, মানে মানুষের আর কি, সবাইরই মাথা উঁচু করে বা মাথা তুলে দাঁড়াবার একটা ইচ্ছা তো অবশ্যই থাকে। তো সেই দিক থেকে এভারেস্ট হচ্ছে আমার কাছে একটা ইন্সপিরেশন, যে একদম সমুদ্রের নিচে থেকে মাথা তুলে দাঁড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। পৃথিবীতে বোধহয় এরকম আর দৃষ্টান্ত নেই যে এই ধরনের মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নেক্সট ড্রিম, একটা পিক সাবমিট করার পরে আবার আপনি আরেকটা পিকের দিকে তাকান, তো এটা কি ওই পিকে উঠে ডিসাইড করেন, সেরকম একটা চলতে থাকে ভেতরের মধ্যে একটা লয়? এটা বলা যেতে পারে ভালোবাসা, প্রেম বলা যেতে পারে। হ্যাঁ, বলুন তাহলে প্রেম। ধরো আমি বলছি যে 97-এ আমি কেদারডোম এক্সপিডিশনে গিয়েছিলাম, গঙ্গোত্রী রিজিয়নে। 98-এ গিয়েছিলাম গঙ্গোত্রী 2। তো 97-এ কেদারডোমের ওপর থেকে দেখতে পাচ্ছিলাম ভাগীরথী গ্রুপ অফ পিকস। আচ্ছা। তো 98-এ যাই ভাগীরথী 2 এক্সপিডিশনে। ভাগীরথী 2 এর ওপর থেকে দূরে দেখতে পাচ্ছিলাম গঙ্গোত্রী গ্রুপ অফ পিকস এবং যোগিন গ্রুপ অফ পিকস, থেলাই সাগর, সমস্ত শিল্পগুলো।
9-এ যাই যোগিন গ্রুপ অফ পিক্স এক্সপিডিশন। এরপর 2000 সালে মানে যোগিন গ্রুপ অফ পিক্সের খুব কাছাকাছি হচ্ছে গঙ্গোত্রী গ্রুপ অফ পিক্স, একদম গঙ্গোত্রী 1-কে মানে খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। তো 2000 সালে আমরা যাই গঙ্গোত্রী গ্রুপ অফ পিক্স এক্সপিডিশন এবং গঙ্গোত্রী 1 ক্লাইম্ব করি। গঙ্গোত্রী থেকে ঠিক ইস্টার্ন সাইডে তোমার সুদর্শন, এদিকে মাতৃ, এই সমস্ত পিকগুলোকে দেখতে পাচ্ছি। 2001 সালে যাই সুদর্শন এক্সপিডিশন। সুদর্শন থেকে চতুরঙ্গী গ্লেসিয়ার একদম পাশেই এবং চতুরঙ্গী গ্রুপ অফ পিক্স দাঁড়িয়ে রয়েছে। 2002 সালে যাই চতুরঙ্গী এক্সপিডিশনে, চতুরঙ্গী গ্রুপ অফ পিক্স এক্সপিডিশনে। তো এইভাবে একটা সিংহ থেকে একটা সিংহ দেখতে পাওয়া এবং সেটাকে দেখে যে ওই সিংহটাতে যদি যেতে পারি বা অভিযান করতে পারি, যেরকম গঙ্গোত্রী 1 থেকে গঙ্গোত্রী 2 একদম পাশেই। তো গঙ্গোত্রী 3 এক্সপিডিশনে আমরা গিয়েছিলাম 2002 সালে, চতুরঙ্গী এবং গঙ্গোত্রী 2। এরপরে ঠিক গঙ্গোত্রী 1 থেকে একদম পাশের যে সিংহটা, সবচেয়ে কাছেরই বলা যেতে পারে, কাছের একদম সিংহ হচ্ছে মাউন্ট শ্রীকণ্ঠ, সেটা গিয়েছিলাম 2004 সালে। আবার শ্রীকণ্ঠর সামিট থেকে খুব দারুণ দেখতে লাগছিল মাউন্ট কেদারনাথ, কেদারডোম, এই সমস্ত সিংহগুলো। 2005-এ যাই মাউন্ট কেদারনাথ এক্সপিডিশনে। তো এটা একদম একটা সিংহ থেকে একটা দেখে ভালো লাগার একটা ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এরপরে যেটা হয় সেটা হচ্ছে এভারেস্ট থেকে যখন নামছি, এভারেস্ট ক্লাইম্ব করার পরে সেখান থেকে সামনেই লোৎসে দেখতে পাচ্ছিলাম। তো 2012 সালে যাই লোৎসে। লোৎসের একদম সামিট থেকে মাকালু দেখে মনে হচ্ছিল যেন ঢিল ছোড়া দেবে। তো 2013 সালে যাই মাকালু। আবার মাকালুর সামিট অ্যাপ্রোচের সময় কাঞ্চনজঙ্ঘাকে খুব, কাঞ্চনজঙ্ঘা সবার কাছে একটা আবেগের, তো সেটাকে খুব ক্লোজ দেখে বা অন্যরকম একটা আবেগ জড়িয়ে গিয়েছিল যে যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশনে যেতে, যেটা 2014 সালে। তো এটা একটা ভালো লাগার কিছু ব্যাপার থাকে। কোন এখনো আনফুলফিল ড্রিমের মধ্যে আপনি কি অ্যাসপায়ার করেন? ঠিক আছে, আমি অ্যাটলিস্ট আমার কেরিয়ারে আমি এইগুলো আমি করবই, এরকম একটা? না, অ্যাকচুয়াল আমি এইগুলো করব বলেই সেরকম কোনো সিদ্ধান্ত নিইনি বা কিছু করিনি। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে এই যে 8000 মিটার সিংহগুলো আছে, 14টা 8000 মিটার সিংহ আছে, যদিও 5টা সিংহ পাকিস্তানের, সেগুলো আমাদের পারমিশন দেয় না ইন্ডিয়ানদের। এখনো পর্যন্ত সারা পৃথিবীর মানুষ অনেকেই এটা ক্লাইম্ব করেছে, ভারতবর্ষ থেকে কিন্তু কেউ এখনো ক্লাইম্ব করেনি। তো সেটা যদি ভারতবর্ষের মানুষ করতে পারে, সেটা আমার লক্ষ্য। কেউ না কেউ অন্তত এই জায়গাটা, কেউ না কেউ করবে। আপনি তো মানে আপনার একটা ইচ্ছে আছে, প্লাস যদি কেউ হয়তো অবচেতন মনে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইরকম কেরিয়ারের মধ্যে আপনার এখনো অবধি স্যাটিসফ্যাক্টরি অ্যাচিভমেন্ট বলতে আপনি কি? যে কোনো কাজ সেটা সফল হলেই সেটা স্যাটিসফ্যাকশন। সেটা যে কোনো কাজ, কোনো কাজ আমি যদি ঠিক করে নিই যে এই কাজটা করব, শক্ত কাজে তো বেশি স্যাটিসফ্যাকশন, এবং যত ডিফিকাল্ট তত বেশি হয়তো স্যাটিসফ্যাকশন। তো সেই ক্ষেত্রে পার্টিকুলার ওই কাজটা করেই আমি যে স্যাটিসফাইড হলাম তা না, যখন যে কাজটা করলাম সেই কাজটা যদি সাকসেসফুলি করতে পারা যায়, আমার কাছে কিন্তু তখন সেই কাজটার জন্য ফুললি স্যাটিসফাইড। সেই তখন অনুযায়ী মানে এভরি সামিটিং মানে এভরি পিকস আপনার কাছে তখন ততটাই আনন্দদায়ক যখন। অবশ্যই আমার কাছে কোনো 8000 মিটার, 6000 বা 7000 মিটার মানে আমার এটা সবসময় মনে হয় যে এভরি পিক ইজ ইউনিক ইন ইটস ওন ওয়ে। সব তার মানে সবগুলোই মেমোরেবল, এক একটা, প্রত্যেকটাই এক একটা অভিযান এক এক রকম ভাবে মেমোরেবল। আচ্ছা, এক এক রকম ভাবে। হ্যাঁ, আপনি কখনো অ্যাডভার্স সিচুয়েশনে পড়েছেন? হ্যাঁ, দেখো, এক্সপিডিশন করতে গেলে তো বেশ কিছু জায়গায় পড়তেই হয় এবং সেটা পড়েওছি। খুব দুর্বহ কি কোনো এরকম? দুর্বহ মানে একটা এক্সপিডিশনের কথা আমার অবশ্যই বলতে হয়, যে এক্সপিডিশনটাতে আমরা শুধুমাত্র আমাদের জন্য নয়, আমরা কয়েকজন বন্ধুর জন্য খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম। সেটা হচ্ছে চতুরঙ্গী এক্সপিডিশন, যেটা আগে বললাম 2002 সালে আমরা চতুরঙ্গী গ্রুপ অফ পিক্স এক্সপিডিশনে গেছি। সেখানে আমাদের সাথে আমাদের 3 বন্ধু গিয়েছিল, তারা কিন্তু এক্সপিডিশন করতে যায়নি। এপ্রিল মাসের এন্ডে আমরা এক্সপিডিশনটা অর্গানাইজ করেছিলাম। আমরা জানতাম যে ওখানে বরফ বেশি হবে, কারণ এপ্রিলের এন্ডে গঙ্গোত্রী রিজিয়নে ওপর দিকে আর কি, অন্তত
13-14 হাজার ফিটের উপরে বরফ থাকবে, এটা আমরা জেনেই গিয়েছিলাম। তো এটা অন্যরকমভাবে একটু এক্সপ্লোর করার বা একটু অভিযান করার চিন্তা ভাবনা গিয়েছিলাম। তো সেই অভিযানে গিয়ে 3 জন তারা আমাদের সাথে ট্রেকিং করে যাবে বাসুকিতাল পর্যন্ত। বাকিটা আপনারা যাবেন, যেমন আপনাদের অনুযায়ী বাসুকিতাল আমাদের বেস ক্যাম্প হবে, সেখান থেকে তারা ফিরে আসবে। কিন্তু আলটিমেট যেটা হলো নন্দনবনে, মানে সেকেন্ড দিন আমরা নন্দনবনে গিয়ে পৌঁছলাম, ট্রেকিং এর সেকেন্ড দিন। নন্দনবনে পৌঁছবার পরে 4 দিন কন্টিনিউয়াস স্নোফল এবং একটা সময় অন্তত 4 ফিটের ওপর বরফ জমে গেছে। এই 4 দিনের সেকেন্ড দিন থেকে এই যে 3 জন, এদেরকে নিয়ে মানে একটা নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছিল। আচ্ছা, ওদের শারীরিক শারীরিক থেকেও মানসিক বেশি, মানে তারা একটা সময় কেন বেশিরভাগ সময় তারা বলছে আমরা বোধহয় আর আমার বাড়ির লোকজনকে দেখতে পাবো না, মানে ওদের জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল, এই চিন্তা ভাবনাটা ওদের এসে গেছে। যারা আমরা এক্সপিডিশন মেম্বার ছিলাম তাদের কোনো রকম কিছু এটা নিয়ে কোনো ছিল না। তো তাদেরকে নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়েছিলাম, এবং কীভাবে ওভারকাম করা যায় সেটা আমরা নিজেরা ঠিক করে তাদেরকে হাসাহাসি করে আনন্দের মধ্যে রাখা, সমস্ত কিছু রাখা। কিন্তু তাদের মনের মধ্যে একটা মৃত্যু ভয় এসে গিয়েছিল। আচ্ছা, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ওভারকাম করেছিলাম, এবং 4 দিন বাদে যখন আকাশ পরিষ্কার হলো, যদিও চারিদিকে স্নো কভার্ড হয়ে আছে, তারপর কিন্তু তাদেরকে বুঝিয়ে অনেক কিছু বলার পর, ওদেরকে কী বলবো, মেন্টালি বুস্ট আপ করার পরে যখন ওরা ঠিক হয়েছিল, সেটা আমাদের কাছে একটা বিশাল স্যাটিসফ্যাকশন ছিল। ওদেরকে অ্যাটলিস্ট ঠিকঠাক রাখা গেছে। আচ্ছা, আপনার নিজের আর কোনো ক্লাইম্বিং অভিজ্ঞতা, এরকম কোনো সিচুয়েশন যেটাতে আপনি খুব আটকে পড়লেন, এরকম একটা? আটকে পড়া মানে আমার পুনর্জন্ম যদি বলতে হয়, সেটা হচ্ছে 97-এ, মানে একদম আক্ষরিক অর্থে পুনর্জন্ম। কীরকম? সেটা ছিল একটা ভার্জিন পিক, মানে আমরা ফার্স্ট ক্লাইম্ব করতে গেছি, তার আগে পর্যন্ত আনক্লাইম্ব ছিল। কোথায়? হিমাচল প্রদেশ? এটা হচ্ছে গাড়োয়ালে, নর্থ পর্বত। আচ্ছা, নর্থ পর্বত হচ্ছে বদ্রীনাথের পাশে, নর আর নারায়ণ, মানে বদ্রীনাথের পাশে দুটো কি। তো এই নর্থ পর্বত এক্সপিডিশনে আমরা সাবমিট করেছি 3 জন, আমি, আমার আরও 2 জন, মানে আমরা একসাথে ক্লাইম্ব করি বা করতাম, কী বলবো, একদম খুব বুজুম ফ্রেন্ড, এবং আমাদের একসাথে আমাদের পার্টনার, সেটা হচ্ছে রাজীব পাল এবং প্রসেনজিৎ মুখার্জি। তো 3 জনে সাবমিট করেছি, আমাদের সাথে 2 জন হ্যাপ সাবমিট করেছে, জয় সিং এবং দেবী সিং। তো সামিটে গিয়ে খুব ন্যারো স্পেস ছিল, ছোট্ট একটা জায়গা, যেখানে সবাই একসাথে ওই ফ্ল্যাগ বা ব্যানার ধরে ছবিটা আসছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে সামিটের ওপরটাতে একটা ক্র্যাক রয়েছে, একটা হেয়ার ক্র্যাক লাইন রয়েছে, যেটা অবশ্যই ওই দিকটাতে হতে পারে তোমার কার্নিশ। আচ্ছা, কার্নিশটা হিডেন এদিক থেকে আপনি বুঝতে পারছেন না ন্যাচারালি ওটা কার্নিশ? কার্নিশটা আমরা দেখেছিলাম, আমরা বদ্রীনাথ থেকে দেখেছিলাম, নর্থ পিক দেখা যায় বদ্রীনাথ থেকে, আমরা দেখেছিলাম যে এই পাশটাতে একটা কার্নিশ আছে, মানে কার্নিশের দিকটা আমরা বুঝতেও পারছি, সেখানে একটা হেয়ার ক্র্যাক লাইনও দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু আমি একটা স্টেপ পিছনে গেলে, জাস্ট এক স্টেপ পিছনে গেলে আমার ক্যামেরার ফুল ফ্রেম এসে যাবে। আমার 28 ওয়াইড লেন্স ছিল, তার বেশি আসছিল না, তো তখনকার অ্যানালগ ক্যামেরায়। তো ওই একটা স্টেপ আমি যখন পিছিয়েছি, তারপর কিন্তু আমি ফল হয়ে গেছি, মানে আমার শরীরের চাপে, ওই পায়ের চাপে ওই জায়গাটা ভেঙে গেছে, এবং লাকিলি আমার 2টো হাত আমি ফ্ল্যাট করে দিয়েছি। জাস্ট এই 2টো হাতের এই জায়গাটাতে আমি আটকেছি, আমার পা দুটো ভিতরে ঝুলছে এবং নিচের দিকটা আমি দেখতে পাচ্ছি, হাতের সাপোর্টে আমি আটকে গিয়েছি। নিচে আমার পা দুটো ঝুলছে এবং নিচে বিশাল একটা এক্সপোজার আমি দেখতে পাচ্ছি, মানে ঝুললে টুক করে নিচে চলে যাবো, যেহেতু ওটা কার নিচে আছে, জাস্ট নিচে টুক করে পড়ে যাবো। এবং খুব ব্লান্ডার যেটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে ওখানে সামিটে গিয়ে আমরা রোপ আপ ছিলাম, রোপটা খুলে তো ইনস্ট্যান্ট আমার যারা ওই পাহাড়ি বন্ধু ছিল এবং আরও 2 জন বন্ধু ছিল যারা, ওরা ইনস্ট্যান্ট আমার হাতটা ধরে ফেলে এবং টেনে তুলে নিয়ে আসে। কিন্তু লাকিলি যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি পড়ার মুহূর্তে আমি ক্যামেরার শাটারটা ক্লিক করেছিলাম, আমি ছবিটা এসেছি। এইটা লাকিলি আমি বেঁচে ফিরেছেন, সেটা অনেক বেশি আনন্দদায়ক। এবার আমরা যাবো অল্টিটিউড সিকনেস সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি কখনো অল্টিটিউড সিকনেস ফেস করেছেন? অল্টিটিউড সিকনেস মানে প্রথম দিকে যখন আমি ট্রেকিং বা এক্সপিডিশনে যেতাম, তখন ফিল করতাম, এবং কি হতো ক্ষেত্রে এই একটু মাথা ঠিকঠিক করা, একটা ভমিটিং, হালকা ভমিটিং টেন্ডেন্সি, খাওয়ার ইচ্ছা নেই, এই ব্যাপারগুলো ফিল করতাম। কিন্তু তখন হয়তো জানতাম না যে কীভাবে এটাকে ওভারকাম করতে হয়।
পরবর্তীকালে জানলাম যে এগুলো অল্টিচিউড সিকনেস জনিত কারণ এবং এগুলোকে ওভারকাম করা যায়। আপনি কি করেন জেনারেল? এখন আর সেই সেটা তো হয় না, হয় না। এটার মূল যে ব্যাপার সেটা হচ্ছে একদিনে একজন যদি খুব বেশি উচ্চতায় উঠে যায় এবং সেখানে নাইট স্টে করে, সেই ক্ষেত্রে কিন্তু অল্টিচিউড সিকনেস হওয়ার চান্স অনেক বেশি থাকে। যদিও মাউন্টেনিয়ারিংয়ের পরিভাষায় বলে যে একজন ক্লাইম্বার পার ডে 1000 ফিটের বেশি ওটা উচিত না, কিন্তু সেটা হয় না, ওটা ঠিক সেই নীতি মেপে তো হয় না। কারণ কোনো কোনো জায়গায় আমাদের একটা ক্যাম্পের হাইট হয়তো 3000 ফিট বা 3500 4000 ফিট পর্যন্ত অনেক জায়গায় একদিনে ক্লাইম্ব করতে হয়। তো বেটার এই সমস্ত জায়গাগুলোতে ওয়ার্ক হাই স্লিপ লো। আচ্ছা, আগে গিয়ে সেটা লোড ফেরি করতে গিয়েই হোক বা নিজের শরীর ঠিক রাখার কারণেই হোক, একবার অন্তত ওপরে গিয়ে তারপর নিচে এসে রেস্ট নেওয়া, এটা খুব কাজে লাগে। দ্বিতীয় হচ্ছে জল খাওয়ার ক্ষেত্রে কিন্তু ঠান্ডাতে জল খাওয়ার একটা অনীহা আমাদের থাকে, যেটা অবশ্যই করা উচিত। আর তার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, কারণ শরীর দুর্বল হলে অল্টিচিউড সিকনেস হওয়ার চান্স অনেক বেশি থাকে। যদি কারোর ফিজিক্যাল স্ট্রেংথ সেই জায়গায় থাকে তাহলে কিন্তু সে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি ওভারকাম করে নিতে পারে। এছাড়াও কিছু মেডিসিন আছে, যদিও আমি ইউজ করি না, মেডিসিন করতে হয়নি। কিছু মেডিসিন আছে যেগুলো ইউজ করা যেতে পারে। আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যাওয়ার আগে প্রস্তুতি, মানে অল্টিচিউড সিকনেস হয়ে গেলে তারপরে ওভারকাম করার থেকে আমি যদি আগে থেকে সেটাকে ওভারকাম করে নিই, অর্থাৎ ঠিকঠাক ফিজিক্যাল ফিটনেস তৈরি করে নেওয়া এবং তারপর যাওয়া, সেটা কিন্তু অনেক বেশি কাজে দেয়। আচ্ছা, আপনি কখনো এরকম হয়েছে দলের আপনার কোনো সদস্য খুব সিভিয়ার মাউন্টেনিয়ারিং সিকনেস বা অল্টিচিউড সিকনেসে পড়ে গেছে? খুব সিভিয়ার না হলেও বেশ অনেকটাই তার অসুবিধাজনক অবস্থায় চলে গিয়েছিল, এরকম ঘটনা তো হয়েছে। 1999-এ যোগিন এক্সপিডিশনে আমাদের এক বন্ধু ছিল, সে আমাদের টিম মেম্বার। সে ক্যাম্প 1-এ গিয়েই তার মানে অল্টিচিউড সিকনেস হয়েছে। তো যদিও তাকে কিছু মেডিসিন এবং বেশি করে জল খাওয়ানো, তাকে একটা শেরপা বা যারা হাই অল্টিচিউড ফ্রেন্ড থাকে তাদের কাছ থেকেই এটা প্রচলিত এবং অনেকেই এটা করে, সেটা হচ্ছে রসুনের স্যুপ, গার্লিক স্যুপ খুব কাজে লাগে। তো তাকে গার্লিক স্যুপ খাইয়ে, ঘন ঘন জল খাইয়ে, সে হয়তো বমি করছে কিন্তু তা সত্ত্বেও তাকে বেশি করে ফ্লুইড খাওয়ানো, এই সমস্ত করতে করতে তাকে কিছুটা হাইট লস করিয়ে অর্থাৎ বেস ক্যাম্পে নিয়ে এসে সে কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, মানে ম্যানেজ করে নিয়েছিল। আচ্ছা, এবারে অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। সবাই জানে আপনার খুব নাম হাই অল্টিচিউড ফটোগ্রাফিতে। তা জানি না, আমি জানি না, সবাই অন্যরা সবাই জানে আপনি। তো এটা একটা খুব সবার জানতে ইচ্ছে করে যে হাই অল্টিচিউড ফটোগ্রাফিতে একটু আলাদা, সেখানে অনেক ডিফিকাল্টি আছে, অনেক অবস্ট্রাগল আছে। তো সেটাকে আপনি কি জেনারেলি ডিফিকাল্টি আপনি ফেস করেন এবং আপনি কিভাবে হ্যান্ডেল করেন? হাই অল্টিচিউড ফটোগ্রাফিতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে নিজের শরীর ঠিক রেখে ডিফিকাল্ট ক্লাইম্বিং প্লেসগুলোতে, যে জায়গাগুলোতে খুব ডিফিকাল্ট ক্লাইম্বিং রয়েছে, সেই জায়গাগুলোতে ক্যামেরা বের করাটা কিন্তু একটা প্রধান সমস্যা। প্রাথমিক একটা ইচ্ছা থাকা দরকার যে আমি ক্যামেরাটা বের করে ছবিটা। হ্যাঁ, মানে ক্যামেরা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের, আমরা যেটা করি ক্যামেরাটাকে সেফ রাখার জন্য রুকস্যাকের মধ্যে ক্যামেরাটা রাখা, এবং ক্যামেরা যদি রুকস্যাকে থাকে তাহলে কিন্তু ছবি ওঠাটা খুব মুশকিল। প্রথম হচ্ছে ক্যামেরাটাকে আমার হাতের কাছে রাখতে হবে, যেখান থেকে আমি ছবিটা তুলতে পারবো। আচ্ছা, বেশ। আপনি কোথায় রাখেন? আমি আমার জ্যাকেটের ভেতরে যে দুটো ক্যামেরা সেই সময় ইউজ করছি ভিডিওগ্রাফি করার জন্য আর স্টিল ছবি তোলার জন্য, দুটো ক্যামেরাকেই আমি আমার জ্যাকেটের দুদিকে আর কি, জ্যাকেটের ইনসাইডে দুদিকে ঢুকিয়ে রেখে দিই। আর কোনো কোনো জায়গায় যেখানে হয়তো খুব টেম্পারেচার লো নয়, যেখানে ব্যাটারি এক্সস্ট হওয়ার চান্স নেই, সেখানে ওপেন ক্যামেরাটাকে গলায় ঝুলিয়ে রাখি, মানে সাইড ওয়াইজ। ভারসাম্য মানে ব্যালেন্সের অসুবিধা হয় না আপনি যখন ক্লাইম্ব করছেন? গলায় ঝুলছে একটা 2.5 কেজি ক্যামেরা, 3 কেজি, সেটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এই ব্যাপারটাতে। আচ্ছা, সেরকম কোনো অসুবিধা হয় বলে আমার মনে হয় না। কিন্তু যদি একটা স্ট্রেট 90 ডিগ্রি ওয়াল হয়, সেখানে কিন্তু একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ক্যামেরাটা ক্লাইম্ব করতে গিয়ে বুকে লেগে যাওয়ার একটা ভয় থাকে।
তো যদি সেরকম কোনো পজিশন হয় তখন কিন্তু ক্যামেরাটাকে খুলে সেই পার্টটুকুর জন্য আমি আবার ক্যামেরাটাকে হয়তো ব্যাগে ঢোকালাম, তারপরে আবার খুলে বের করে নিলাম। এটা একটা যেমন সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে ক্যামেরার ব্যাটারিটাকে মেনটেন করা। ক্যামেরা আমি যদি ব্যাটারিটাকে সেটা রুকস্যাকের মধ্যেই রাখি, আমি অন্তত খুব লো টেম্পারেচার যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গাটার কথা বলছি, তো সেটা রুকস্যাকের মধ্যেই রাখি ক্যামেরাটা বা আমার গলায় ঝুলিয়ে রাখি, লো টেম্পারেচারে ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ড্রেন আউট হতে থাকে। সেই ক্ষেত্রে প্রথম আমাকে মাথায় রাখতে হবে ক্যামেরার ব্যাটারিটাকে সেভ করা। ব্যাটারি সেভ করতে গেলে দুটো জিনিস হতে পারে। এক, যদি ক্যামেরা আমি আমার জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু ক্যামেরা আমার বডি টেম্পারেচারে রয়েছে, তাহলে ব্যাটারিটাও সেভ। হ্যাঁ, আদারওয়াইজ ক্যামেরা অনেক সময় হয় যে আমাকে রুকস্যাকে ক্যারি করতেই হচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাটারিটা খুলে নিয়ে আমার জ্যাকেটের ইনসাইড পকেটে আমি ব্যাটারিটাকে শুধু ব্যাটারিটা রাখলাম, তাহলে কি হবে, অন্তত ব্যাটারিটা ড্রেনে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে একটা জায়গায় যেটা বলছিলাম যে যদি ভালো লাগার একটা ব্যাপার থাকে, আমার সবসময় একটা চিন্তা ভাবনা থাকে যে আমি তো এই জায়গাটাতে যাচ্ছি, হয়তো সবাই যেতে পারছে না বা যেতে পারবে না, মানে যেতে পারবে না মিন্স যায় না, কিন্তু তাদের তো একটা ছবিটা দেখার ইচ্ছা থাকে, ছবি দেখেও তো অন্তত সেই জায়গাটা ফিল করতে পারবে যে এই জায়গাটা এই ধরনের ডিফিকাল্টি বা এই জায়গাটা এরকম সুন্দর, এই জায়গাটা এই ধরনের টেরেন। তো এই ইচ্ছাটা কিন্তু মনের মধ্যে আগে থাকতে হবে তাকে, যে আমি এটা গিয়ে মানুষকে দেখাবো। আচ্ছা, এইটা যদি না থাকে তাহলে কিন্তু ছবি তোলার মোটিভেশন থাকে। এইটা সবসময় থাকে যে আমি ছবিটা গিয়ে মানুষকে দেখাবো, যে মানুষগুলো এখানে পৌঁছতে পারছে না তারা অন্তত এনজয় করতে পারবে, ফিল করতে পারবে যে এই জায়গাটা কীরকম। তার সাথে সাথে আর একটা ব্যাপার হচ্ছে শরীর মন ঠিক রাখা। যদি আমি নিজে ফিজিক্যালি এক্সস্টেড হয়ে যাই তাহলে ক্যামেরা কোনো কিছুই আর তখন ভালো লাগে না। তো সেইটাকে ঠিক রাখার চেষ্টা করি যে অন্তত ফিজিক্যাল ফিটনেস যদি সেই জায়গায় থাকে বা ফিজিক্যালি ফিট থাকতে পারলে তাহলে কিন্তু সমস্ত কিছুটা এনজয়ও করা যায়, নাহলে আদারওয়াইজ আমি ক্লাইম্ব করতে হয় একটা টার্গেট ফুলফিল করার জন্য যাওয়া, এটাকে আমি এনজয় করি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে ক্লাইম্বিংটাকেও যেরকম এনজয় করা, তার সাথে সাথে ফটোগ্রাফিটাকেও সঙ্গে রাখা। আর কিছু এগুলো তো জেনারেল করলাম, কিছু স্ট্রেট কোয়েশ্চেন করি আপনাকে, আপনি কি লেন্স ইউজ করেন? আমি এখন যে লেন্সটা ইউজ করি সেটা হচ্ছে নিকনের 18-105 দিয়ে পুরো মেনলি, আর একটা ওইটা আমার ক্যামেরাতে ম্যাক্সিমাম লাগানো থাকে, আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে সেটা হচ্ছে 11-16 আচ্ছা আচ্ছা, বাহ। আর অন্য কোনো প্রাইম লেন্স ইউজ করেন? বা আমি আগে প্রাইম লেন্স ইউজ করতাম, যখন অ্যানালগ ক্যামেরা ইউজ করতাম তখন করতাম, কিন্তু আজকাল প্রাইম লেন্সের এত দাম, কারণ আমার নিজের ক্যামেরা বডিই নেই। আমি অপরের বন্ধুরা বডি দেয়, সেই বডি নিয়ে মানে অপরের বডি নিয়ে আমার চলে আর কি। একটা 18-105 লেন্স আমাকে কিনতে হয়েছিল জবরদস্তি, কারণ সেই সময় পাচ্ছিলাম না, তো যার জন্য 18-105 লেন্সটা কেনা আছে, বাকি বডিগুলো বন্ধুরা দেয়, আমি নিয়ে যাই। বন্ধুদের কাছে এই মুহূর্তে কারোর কাছে আর প্রাইম লেন্স নেই যেটা আমি নিয়ে যেতে পারি। এই যে 11-16 লেন্স, এটাও একটা বন্ধু যাওয়ার সময় দেয়, আমি ইউজ করি। তো ইউজ করতে পারলে তো খুব ভালো হয়। চেঞ্জ করার তো প্ল্যান যখন করছেন তখন ব্যাপারটা হচ্ছে না, তখন মেইনলি আপনি 18-105 ইউজ করেন, বা হয়তো কোনো ভালো জায়গাতে কোনো শর্ট নেওয়ার সময় 11-16 ক্যাম্পে পৌঁছে গিয়ে এরকম না, শুধু ক্যাম্পে পৌঁছে না, যদি ক্লাইম্ব করার সময় কোনো জায়গায় আমার মনে হয় যে এটা ওয়াইড অ্যাঙ্গেলে ছবিটা তুললে ভালো হয়, আমি কিন্তু লেন্স চেঞ্জ করি। আচ্ছা, সেটা সিচুয়েশন বুঝে, কারণ যদি একটা এজ থাকে, একটা সেফটির তো ব্যাপার অবশ্যই আছে, তার সাথে অনেক সময় ক্লাউডি ওয়েদার থাকলে ময়েশ্চার থাকে, লেন্সের মিররে ময়েশ্চার ঢুকে যেতে পারে, সেটাতে একটা প্রবলেম হয়, বা লেন্সের পিছনের দিকে ভিতর দিকটা ময়েশ্চারাইজড হয়ে যেতে পারে। তো সেইগুলো দেখে যদি ঠিকঠাক কন্ডিশন থাকে তাহলে কিন্তু আমি ক্লাইম্ব করতেও লেন্স। আর কটা ব্যাটারি নিয়ে যান আপনি? আপনার কিট ব্যাগে কটা ব্যাটারি থাকে, সাপ্লিমেন্টারি ব্যাটারি? একটাই ব্যাটারি। আজ অবধি যত এক্সপিডিশন করেছেন একটা ব্যাটারি? একমাত্র মাউন্ট সিবা এক্সপিডিশনে আমি 3টে ব্যাটারি লাকিলি পেয়ে গেছিলাম। এই এক্সপিডিশন আপনি একটা ব্যাটারি? নিশ্চয়ই তাহলে চার্জের কোনো চার্জের মানে বেস ক্যাম্পে আমাদের চার্জের ব্যবস্থা থাকে, সোলার চার্জার থাকে। এবারে বাকিটা কিন্তু রেশনিং করে ছবি তোলা। এটা কিন্তু খুব রেশনিং করে, মানে ধরো আমি যখন এখানে তো ওই যে যেটা বলছিলাম বারবার লোড ফেরি করতে যাওয়া বা অ্যাক্লিমেটাইজেশনের জন্য যাওয়া, যখন যাচ্ছি, যখন আমি ক্যাম্প 1 গিয়ে আবার ফিরে আসবো, তার মধ্যে আমি চেষ্টা করি যে ক্যাম্প 1টাকে পুরোপুরি কভার করে নেওয়া। তারপরে যখন আমি ক্যাম্প 2 অব্দি যাবো বা ক্যাম্প 3 অব্দি যাবো, তখন ক্যাম্প 1 অব্দি আমি ক্যামেরাটা খুলি না,
না খোলার চেষ্টা করি, খুব একটা মানে দারুণ একটা শট না পেলে আমি ক্যামেরাটা না খোলার চেষ্টা করি। ওই সময় কি করি, ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এবং ক্যাম্প 3 তার মাঝখানে যে ছবিটা সেটাকে তুলে রাখলো। এরপরে যখন ফার্দার আমি হয়তো সামিট পুষে যাব, যে ক্যাম্প 3-র ওপর থেকে আমাকে মেনলি কভার করতে হবে, তখন ক্যাম্প 3-র ওপরে গিয়ে ক্যামেরাটা খোলা এবং জ্যাকেটের ভেতরে সবসময় ব্যাটারিটাকে রাখা। ট্রাইপড, ছোটখাটো কিছু ট্রাইপড? ট্রাইপড তো দুটো ট্রাইপড ইউজ করি আমি। একটা তো বড় ট্রাইপড আছে, ওটাকে ওই ক্যাম্প 1 ক্যাম্প 2 মানে এই 8000 মিটার এক্সপিডিশনগুলোর ক্ষেত্রে বলছি, ক্যাম্প 1 ক্যাম্প 2 পর্যন্ত, বা এমনি যেগুলো 6000 6500 7000 মিটারের নিচে যে সমস্ত পিকগুলোতে প্রায় সামিট ক্যাম্প অবধি আমি বড় ট্রাইপডটাও নিয়ে যাই। আর ছোট ট্রাইপডটা তারপরে নিয়ে যাই, মানে ওই 8000 মিটার এক্সপিডিশনের ক্ষেত্রে ক্যাম্প 2 এর উপরে ছোট ট্রাইপড। ক্যামকর্ডার কি নিয়ে যান? ক্যামকর্ডার সনির ক্যামকর্ডার, ওই যে ওইগুলো দিয়ে? হ্যাঁ, মানে যেগুলোতে টেপ দেওয়া যে ক্যামকর্ডার, মানে মিনি টিভি দেওয়া যে ক্যামকর্ডারগুলো, ওইগুলো। তো ব্যাটারি, এবং তার মধ্যে আমার একটা মডেল খুব ফেভারিট আর কি, সেটাও আমার নেই, আমার নিজস্ব কোনো ক্যামকর্ডারও নেই, এক বন্ধু থেকেই নিয়ে যাই। তো সেটা হচ্ছে সোনির TRB 22E। আচ্ছা, দারুণ। আপনার ফেভারিট? আমার ফেভারিট। আপনার কিছু কমেন্ট, কিছু বিষয়ের উপরে আশা করছি আপনি আমাদেরকে কিছু আলোকপাত করবেন। এটা বহুল চর্চিত এখনকার এই লাস্ট 10 ইয়ার্সে এই একটা বিষয় যেটা খুব বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে ডোমেস্টিকেশন অফ ক্লাইম্বিং। তো ক্লাইম্বিংয়ে ডোমেস্টিকেশনের তো অনেকে অনেক রকমভাবে দেখেন, যে তাতে করে অনেকের সুবিধে, অনেকের অসুবিধে, আবার প্রপার অ্যাডভেঞ্চার অনেকে পায় না। আপনার দৃষ্টিভঙ্গি কি? এখন ব্যাপার হচ্ছে, আমি মনে করি যে ডোমেস্টিকেশনের যে ব্যাপারটা তুমি বোঝাতে চাইছো, যদি সেটা তাই হয়, তাহলে এটা অনেক মানুষকে পাহাড়ের কাছে নিয়ে এসেছে, সুযোগ করে দিচ্ছে, অনেক সুযোগ করে দিচ্ছে। একটা সময় পাহাড়ে চড়াটা মানুষের কাছে মনে হতো যে এটা বোধহয় অন্য গ্রহের মানুষ ছাড়া বা বিশেষ কিছু মানুষ ছাড়া এটা সম্ভব, স্কিলফুল লোকের ছাড়া। হ্যাঁ, এটার জন্য আলাদা স্কিল লাগে মানুষের। হ্যাঁ, এখন কিন্তু সেই জায়গাটা মানুষ অনেক কাছে আসছে, ক্লাইম্ব করছে, বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো ট্রেকিং করতে যাচ্ছে। সেটা আমার মনে হয় এটা খুব ভালো দিক, যে মানুষকে পাহাড়ের অনেক কাছে নিয়ে এসছে, এবং অনেক মানুষ যেটা তাদের হয়তো অবচেতন মনে ইচ্ছা ছিল যে বিভিন্ন জায়গায় ক্লাইম্ব করবে, সেই ক্লাইম্ব করাটা সম্ভব হচ্ছে। কিন্তু এরকমও তো অনেকের দাবি যে প্রপার অ্যাডভেঞ্চার লাভার যদি না হয়, সে ওইটার গুরুত্ব না বুঝে যে ধরনের জেস্চার, যে ধরনের কাজকর্ম করে থাকে, তাতে যারা অ্যাডভেঞ্চার লাভিং পিপল তারা একটা হার্ট হয়, যে এরা আরও বোধ হয় একটু বেশি এডুকেটেড হয়ে আসতে পারতো। অনেকের এটা না, এক্ষেত্রে আমার যেটা মত সেটা হচ্ছে এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বেশ কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে নোভিসদের জন্য, যারা হয়তো মাউন্টেনিয়ারিংটা ততটা না বুঝেই মাউন্টেনিয়ারিং করতে আসেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং সেটা অবশ্যই এটার কুফল বলা যেতে পারে, বা এই ধরনের যে ট্রেন্ড এসছে তাতে হয়তো অ্যাক্সিডেন্টটাকে বাড়াচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ জানেন। হ্যাঁ, অবশ্যই তার জন্য স্টাডি করা দরকার, এবং সেটা আসতে গেলে যেভাবেই আসুক, সেটা ডোমেস্টিকেশন, কমার্শিয়াল এক্সপিডিশন, যে কোনো ক্ষেত্রেই আসুক বা যে কোনো ট্রেকিংয়ের ক্ষেত্রেই আসুক, অবশ্যই স্টাডি করে আসা দরকার, এবং তার সেই ফিজিক্যাল ফিটনেসটা নিয়ে আসা দরকার। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আরেকটা ব্যাপার, যেহেতু আপনি হিমালয়তে প্রায় দীর্ঘ 30 বছর ধরে যাচ্ছেন, তো সেই হিমালয়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের কোনো এফেক্ট আপনি দেখেছেন নিজের? হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট আমার যেটা সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে আমি 1989-এ প্রথম গোমুখ গিয়েছিলাম। আচ্ছা। আর এর মধ্যে যেতে পারিনি। লাস্ট আমি 2005 সালে কেদারনাথ এক্সপিডিশনের সময় গোমুখে গিয়েছিলাম, মানে গোমুখের উপর দিয়ে যেতে হয়েছিল। তো এই কয়েক বছরে এর মধ্যে আমি প্রায় প্রত্যেক বছরই আমি ওই রুটটাতে গেছি, গঙ্গোত্রী অঞ্চলে। তো এর মাঝখানে মানে আমি 1989 আর 2005 এর মাঝখানে আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে যে গোমুখটা অনেকটা বেশি পিছিয়ে গেছে।
গ্লেসিয়ারটা একটা ছোট, গ্লেসিয়ার মানে ওর স্নাউটটা snout মানে টা- স্নাউটটা অনেক বেশি পিছিয়ে গেছে, তার মানে গ্লেসিয়ার ছোট হচ্ছে, অনেক বেশি পরিমাণে বরফ গলছে। এটা তো নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হয়তো হচ্ছে। আপনি ফোরামে যখন আপনি বা মিডিয়া রিলিজ যখন হয় আপনি ইস্যুসগুলো রাখেন যে এই জিনিসগুলো একটু দৃষ্টিপাত করা দরকার, মানে বেশ কিছু অনেকে জায়গায় রাখি, আমার লেখার মধ্যে রাখার লেখার চেষ্টা মধ্যে। করি। এবং আজকের দিনে কিন্তু মাউন্টেনিয়াররা অনেক বেশি সচেতন, হুম, সাধারণ মানুষও অনেক বেশি সচেতন অন্তত এই ক্ষেত্রে। যদিও এই সমস্ত যেগুলো পিলগ্রিমেজ ট্যুর হয় যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে হয়তো পলিউশন কিছু কিছু ক্ষেত্রে থাকে, বেশি, হ্যাঁ। যেটাকে একদম অ্যাভয়েড করা যায় না, মানে হয়নি আর কি, যায়নি। আদারওয়াইজ এই ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু যারা পর্বত প্রেমী এবং পর্বত আরোহী তারা কিন্তু যথেষ্ট সিনসিয়ার, তারা পলিউশনের ব্যাপারটা তাদের মাথায় অবশ্যই থাকে। মাথায় থাকে। কিন্তু এবং এই পলিউশনের যে এফেক্টটা না, সেটা আপনাদের কাছে যেই অ্যাক্সেসটা রয়েছে, সায়েন্টিস্ট রিসার্চারদের কাছে ওই অ্যাক্সেসটা থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি ওই অ্যাক্সেসটা পান এবং গিয়ে যদি কোনো আপনি র্যাডিক্যাল চেঞ্জ লক্ষ্য করেন, তখন সেটা যদি আপনি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে যদি ওটাকে প্রেজেন্ট করেন, তাহলে আমি একটা চেষ্টা করি মানে community যতটা ক্ষেত্রে অনেকটা করা যায় সেটা আমি চেষ্টা ব্যাপারটা করি। এক্সপোজড হবে। আচ্ছা, ডিজাস্টার্স ইন হিমালয়াস, রিসেন্ট ডিজাস্টার, শেরপা ডিজাস্টার নেপালের, এই রিসেন্টলি আবার এদেরও ডিজাস্টার হলো ট্রেকার্স মাউন্টেনিয়ার্স। হ্যাঁ, একটা তো গত বছর এভারেস্ট এক্সপিডিশনেই 16 জন শেরপা এটা একটু মারা গেছে। রিসেন্টলি একটু বেশি হচ্ছে বলে মনে হচ্ছে না, নাকি এটা আগেও হতো, এতটাও প্রাণহানি হতো না? মানে এখন ব্যাপার হচ্ছে যে আগেও হয়তো নিশ্চয়ই হতো, কিন্তু এতটা হতো কিনা আমি বলতে পারবো না। যেটা হচ্ছে অনেক বেশি মানুষ পাহাড়ে যাচ্ছে, সেই জন্য প্রাণহানি মানুষের ইনভলভমেন্ট অনেক বেশি পাহাড়ে। হ্যাঁ। ন্যাচারালি তো সেই ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টটা অনেক বড় দেখাচ্ছে। আগে অনেক মানুষ, আজ থেকে 50 বছর আগে কিন্তু অনেক কম মানুষ পাহাড়ে যেতেন, যে তুলনায় এখন মানুষ পাহাড়ে যান। তো ন্যাচারালি যখন একটা ডিজাস্টার হচ্ছে তখন হয়তো ডিজাস্টারে 1-2 জনের প্রাণহানি হয়েছে। তো এখন সেই জায়গায় 10 জনের জায়গায় যখন 1000 লোক যাচ্ছে, তো সেই রেশিওটা গিয়ে আরো অনেক বেশি মানুষকে দেখাচ্ছে। আচ্ছা, এই ডিজাস্টার থেকে কিভাবে কি ওভারকাম করা যায় তার টিপস আমি পরে আসছি। এখন আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে এথিক্স ইন ক্লাইম্বিং। ক্লাইম্বার্সদের অনেক এথিক্স নিয়ে কথা হয়, অনেক জায়গায় অনেক ফোরামে নিয়ে ডিসকাশন হয়। তো আপনার চোখে আপনি মানে কিভাবে দেখেন এই এথিক্যাল দিকগুলো? অনেক দিক তো রয়েছে, এক তো অ্যাকনোলেজ করা, ঠিকঠাক প্রপার অ্যাকনোলেজ করা যে আপনি সত্যি সাবমিট করেছেন কি করেননি, সাপোর্টেড নাকি আনসাপোর্টেড, এগুলোকে প্রপার যা হয়েছে তাই সেটাকে নথিবদ্ধ করা, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন তো একজন মাউন্টেনিয়ারের দায়িত্ব, হ্যাঁ, এটা দায়িত্বের মধ্যে পড়ে অনেস্টলি সেই যে জায়গাটা রিচ করেছে সেই জায়গাটাকে জানানো। কিন্তু আপনার কেরিয়ারে এরকম দেখেছেন কখনো যে এটা এই ডিসঅনেস্টি হয়েছে এইসব? দেখুন, আমরা তো আমি হয় আমাদের টিমের সাথে গেছি, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 2-3 জনের একটা গ্রুপ এক্সপিডিশনে গেছি। তো সেখানে আমাদের টিমের ক্ষেত্রে তো এরকম ঘটনা হয়নি বলেই আমার মনে হয়েছে, বা হয়নি এই ঘটনা। এখন অন্যের ক্ষেত্রে তারা কি করছে সেটা তো আমি এই মুহূর্তে আপনি বলতে পারবেন আপনার অথরিটি। হ্যাঁ, তবে এটা ঘটে এখন, মানে এটা হলে লেখালেখি হলে খুব খারাপ লাগে। অনেক সময় এটাও হয়, আপনি এর আগে শেরপাদেরকে নিয়ে বলছিলেন যে শেরপারা তো খুব কাছের বন্ধু, ওরা অনেক সময় ওদেরকে অ্যাকনোলেজ করে না লোকের, সামিট করছে কখনোই ঠিক নয়। আমার ক্ষেত্রে আমি বলি, হ্যাঁ, আমি তো অ্যালপাইন স্টাইলে ক্লাইম্ব করিনি বা করি না। আমি শেরপা বা যে হাই অল্টিটিউড ফ্রেন্ড যারা আমাদের রয়েছে তাদের নির্ভর করেই ক্লাইম্ব করি এবং তাতেও মজা পাই। তো সেখানে অবশ্যই তাদের সবচেয়ে বেশি ক্রেডিট, এবং আমার বিভিন্ন ডকুমেন্টেশন বা লেখা বা সব কিছুর মধ্যেই কিন্তু আমি তুলে ধরা বলবো না, কারণ ওদের আমি তুলে ধরতে পারি না, কারণ তারা দে আর গ্রেট। অন্তত এই অ্যাকনলেজটা করার চেষ্টা করি যে আমার ক্লাইমটা হচ্ছে তাদের জন্য, এবং এটাতে আমার বিন্দু মাত্র কোনো দ্বিধা নেই, আর এটা নিয়ে আমি কোনো সংকোচ বোধ করি না। এই এথিক্সের জায়গায় না আরও একটা ব্যাপার থেকে যায়। ধরুন একটা টিমে ক্লাইম্ব হচ্ছে, তো টিমে অনেক টিমমেটরা রয়েছে, অনেক সময় এটা হয় যে টিমমেটরা শারীরিকভাবে পিছিয়ে পড়ছে, বা এরকম হয়েছে ডিজাস্টার সিচুয়েশন, ওর একটু খারাপ অবস্থা, তো তখন একটা মানে এথিক্যাল এবং মরাল দিক থাকে যে সেফটি ফার্স্ট নাকি আমার ক্লায়েন্টটা ফার্স্ট।
মানে সামিটিং আপ এরকম অনেক জায়গায় আমাদের হয়েছে যে আমাদের কাউকে কাউকে স্যাক্রিফাইস করতে হয়েছে, টিমমেট কেউ অসুস্থ হয়েছে বা কেউ উইক হয়ে গেছে, তাকে নামানোর জন্য। এখন বহু ঘটনা। সেক্ষেত্রে পিক সামিটটাকে কখনোই না, বিগ সামিট কখনোই মুখ্য ব্যাপার না। অন্তত এই ক্ষেত্রে যদি অন্যভাবে পিকটাকে সামিট করা যায়, যে টিমটাকে ছোট টিম গেল, সেটাও করা হয়। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় যে তাকে কয়েকজন তাকে হেল্প করলো, তাকে সাপোর্ট করে তাকে সুস্থ করলো বা নিচে নিয়ে আসলো, আর কয়েকজন সামিট করতে গেল। এটা হতে পারলে তো ঠিক আছে, আদারওয়াইজ সবাই মিলেই তাকে হেল্প করে, কারণ একটা মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। ফিউচার অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স। ওয়েস্ট বেঙ্গলের মাউন্টেন লাভার্স, মানে পাহাড়ের পরিবেষ্টিত মানুষ আর কি, যারা পাহাড় সংক্রান্ত মানুষ, আগেও সবসময় তারা প্রাণবন্ত ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। এবং আমি তো বাইরের দেশে নিয়ে এত আলোচনা করতে পারবো না, কিন্তু ইন্ডিয়া সম্পর্কে যতটুকু আমার নলেজ আছে তাতে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আগেও তারা অন্তত এই পর্বতারোহণের ক্ষেত্রে তারা পথ দেখিয়েছেন, এখনো দেখাচ্ছেন, আগামী দিনেও দেখাবেন। তবে ইন্ডিয়ার নিরিখে ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স কি যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি? অবশ্যই গুড। অ্যাটলিস্ট আপনি মনে করছেন এরকম ভালো এই মাউন্টেনিয়ারিং তো করে লোকেরা, খুব সাহসী লোকেরা করে বলেই সবারই। ওদের কি সোশ্যাল লাইফ একটু আলাদা হয়? মানে হোয়াট ইজ ইটস সোশ্যাল ইম্প্যাক্ট? মানে এটা কি কোন দিক থেকে? যারা ধরুন মাউন্টেনিয়ার, আপনি একটা মাউন্টেনিয়ার, আপনি মাউন্টেনিয়ারিংটাকে পপুলারাইজ করছেন, একটা কমিউনিটি, সার্টেন কমিউনিটি, স্কুলের বাচ্চা, তো যখনই পপুলারাইজ করছেন তো তার তো একটা সোশ্যাল বেনিফিট আছে। তার মানসিক গঠন, তার বেড়ে ওঠাটা একটু হয়তো অন্যরকম হবে যদি সে অ্যাডভেঞ্চার লাভিং বা মাউন্টেন লাভিং হয়। এটা বলে কি আপনার মনে হয়? সেটা হয়ও? অবশ্যই। হ্যাঁ, কি দিকগুলোতে? প্রথম কথা হচ্ছে যে অন্তত মাউন্টেনিয়ারিং বা ট্রেকিং, পাহাড়ের কাছে যাওয়া, তার সাথে মেশা, এই যে ব্যাপারটা, তার সাথে রক ক্লাইম্বিং, মানে অ্যাডভেঞ্চার সংক্রান্ত যে ব্যাপারগুলো, তাতে যুক্ত হলে একটা জিনিস কিন্তু মানুষের আসতে বাধ্য, সেটা হচ্ছে সংগ্রাম করার ক্ষমতা। আপনি যেটা পেয়েছেন? আমি কতদূর পেয়েছি জানি না, কিন্তু আমি ফিল করি যে আমাদের সমাজে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তো সেই সার্ভাইভ করার জায়গাটা কিন্তু তৈরি করে দেয় অ্যাডভেঞ্চার। এবং সেটা দৈনন্দিন জীবনে, সেটা পড়াশোনার ক্ষেত্রে, সেটা শুধুমাত্র যে কেউ বড় হয়ে গেল তার সাথেই যুক্ত না, যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তারাও যদি অ্যাডভেঞ্চারের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু আমরাই পারি, আমরা সমস্ত কাজটাই করতে পারি, এই ধারণাটা তার আসতে বাধ্য যদি সে অ্যাডভেঞ্চারের সাথে যুক্ত হয়। আপনার কাছ থেকে কিছু টিপস শুনতে চাইবো আমরা, যারা ইউথ সবে মাউন্টেনিয়ারিং বা ক্লাইম্বিং যারা শিখছে, তো তারা দুদিন পরে ক্লাইম্ব করতে যাবে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু অ্যাডভাইস থাকে, তো আপনার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো আপনি করেছেন, গ্যাদার করেছেন, আপনি সেগুলো শেয়ার করুন। নাম্বার 1, ফিটনেসের যে সমস্যাটা থাকে, যে শুধুমাত্র ফিজিক্যাল এবিলিটি ওই লেভেলের উচ্চতা নিয়ে যেতে পারে না একজন মানুষকে, অনেক সময় মেন্টাল সেই টাফনেসটা করতে হয়। তো সেটা কি করে একজন মানুষ একদম সমতল থেকে কিভাবে সে প্রিপারেশন নেবে? প্রথম কথা হচ্ছে, প্রথমে তাকে ফিজিক্যালি ফিট হতেই হবে, প্রাইমারি ক্রাইটেরিয়া। এবং ফিজিক্যালি ফিটনেসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আমরা সাধারণত, আমি একটু ট্রেক করতে যাব বা একটা জায়গায় এক্সপিডিশন করতে যাব, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন, আমরা ভাবি যে ওই যাওয়ার আগে 1 মাস যদি আমি একটু প্র্যাকটিস করে নিই, শরীর ঠিক হয়ে যাবে এবং ফিজিক্যাল ফিটনেস এসে যাবে, ওই দিক হয়ে যাবে, কাজ চলে যাবে। আমার মনে হয় এই জায়গাটা থেকে একটু সরে আসা দরকার। সারা বছর তাকে কিন্তু, কারণ এটা একটা সাধনা, যে ট্রেকিং করতে যাচ্ছে সেও কিন্তু একদম সারা বছর তার মনের মধ্যে একটা আশা নিয়ে থাকে যে আমি বছরের ওই সময়টাতে একটা ট্রেকিং করতে যাবো, বা যে মাউন্টেনিং করতে যাচ্ছে সেও একটা আশা নিয়ে থাকে যে ওই সময়টাতে আমি একটা এক্সপিডিশন করতে যাবো। এটা একটা সাধনা, একটা আশা আকাঙ্ক্ষা, সমস্ত কিছু। তো সেটাকে ঠিকঠাকভাবে করতে গেলে যেটা দরকার, সারা বছরই কিন্তু ফিজিক্যাল ফিটনেসের দিকে নজর রাখা উচিত। সেটা সারা বছর মাঠে যাওয়া বা জিমে যাওয়া, এই সমস্ত ব্যাপার তো আছে, এবং তার সাথে খাওয়া দাওয়া একটা বড় ব্যাপার, যেটা আমিও অবশ্য কিছুদিন আগেও বা
1 বছর আগে অবধিও আমি আমার খাওয়া দাওয়াতে তেমন কিছু ছিল না, আমি তেলে ভাজা খেতে খুব ভালোবাসি এখন খেতাম। কিন্তু আমি দেখেছি যে যদি এই জায়গাটা থেকে একটু সরে আসা যায়, অন্তত তেল ঝাল, আমরা মানে পশ্চিমবঙ্গের মানুষ তেল ঝাল স্পাইসি খাবারে অভ্যস্ত এবং খেতে ভালোবাসি। তো এই জায়গা থেকে যদি একটু সরে আসা যায়, তাতে ধরো বয়েলড ফুড, আমি বিদেশিদের কাছ থেকেই অন্তত এই ব্যাপারটা আমার নজরে এসছে এবং সেটাতে দেখেছি অনেক ভালো ফল পড়ে। বয়েলড ফুড বা একটু চিন্তা ভাবনা করে খাওয়া, আমাদের যে ফুড হ্যাবিট তাতে কিন্তু অনেক কিছু ল্যাক থেকে যায়। তো সেটা অবশ্যই চিন্তা করা উচিত যে ফুড হ্যাবিটটা, সেটা সারা বছর ধরে, সেটা শুধুমাত্র অভিযানের ক্ষেত্রেই বলছি না, সেটার দিকেও নজর রাখা উচিত। এবারে যদি ফিজিক্যালি একজন ফিট হয়, একটা তো মেন্টালি তাকে তো রোবাস্টনেস থাকতেই হবে এবং যে কোনো কাজ করতে গেলেই তাকে একটা সেই কাজের প্রতি তার আনুগত্য থাকা উচিত, সেটা তো থাকতেই হবে। কিন্তু তার সাথেও মানে একটা ডিটারমিনেশন অবশ্যই থাকা দরকার যে এই কাজটা আমি করবো বা করবোই। এই ফোকাসটা যদি না থাকে, মানে ওই যেতে হয় গেলাম বছরে একটা এক্সিবিশন করতে, একটা টেকনিক করতে হয় করলাম, এই ব্যাপারটা থাকলে কিন্তু আমার মনে হয় না যে অতটা ইনভলভ হওয়া যায়। আর একটা হচ্ছে ইনভলভমেন্ট। বছরের আমি যে সময়টাতে ট্রেকিং করতে বা এক্সপিডিশন করতে যাব, সেই একসাথে হাওড়া স্টেশনে দেখা হলো বন্ধুদের সাথে, আমি চলে গেলাম। তার আগে টিকিট কাটার সময় একটা টাকা দিয়ে দিলাম, আর হচ্ছে জিনিসপত্র জোগাড়ের জন্য যেদিন একটা প্রয়োজন সেদিনকে একটা জিনিসপত্র কিনে জোগাড় করে নিলাম, হয়ে গেল। এইটাতে কি হয়, একটা টিমের যদি 10 জন মেম্বার থাকে, 10 জন কিন্তু সবাই জানে না যে সে কোথায় যাচ্ছে। তো সেই জায়গাকার ভূগোল, সেই জায়গাকার টেরেন সম্বন্ধে তার স্টাডিও বিন্দু মাত্র নেই। সে হয়তো মনে মনে ভাবে ঠিক আছে আমার সাথে তো নীলাঞ্জন রয়েছে, আমি নীলাঞ্জন বলে দেবে কালকে কোথায় যাবো, সেটা জেনে নেওয়া যাবে। তো আমার মনে হয় এটা না করে যদি ইনভলভমেন্ট থাকে, তাতে কি অনেক বেশি ইন্টারেস্ট বাড়ে এবং অনেক বেশি সচেতন হওয়া যায় যে ওই জায়গাটা ওই রকম ট্রেন আছে, ওই জায়গাটা আজকে অমুক দিনে, মানে ওই দিন যেদিনকে ক্রস করবো ওই জায়গাটাতে 4000 ফিট আমাদের একটা হাইট গেইন করতে হবে। তাহলে কি একটা মেন্টাল প্রিপারেশন থাকে এবং সেই জায়গাটা ওভারকাম করতে গেলে যে শারীরিক সক্ষমতা দরকার, সেটা কিন্তু নিয়ে আসার চেষ্টা তার থাকে। তো এই জন্য একটা ইনভলভমেন্টের দরকার। সেই ফুড হ্যাবিট নিয়ে আপনি বলছিলেন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো খুব প্রপার এতে খাওয়া দরকার। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট স্পাইসি খাবারটা তো শরীরে রেখে খাবার খেতে পারলে খুবই ভালো। তার সাথে পরিমাণ, খাওয়ার পরিমাণ, আমরা কেউ হয়তো খুব বেশি খাই, আবার কেউ কম খাই। তো সেটা যাতে আমার শরীরের জন্য যে খাবারের প্রয়োজন, যতটা পরিমাণ খাবার প্রয়োজন, সেটা পরিমাণের দিকটাও অবশ্যই লক্ষ্য রাখা উচিত। ক্লাইম্বিং এ আপনি কি করেন যখন ক্লাইম্ব করছেন? তখন ক্লাইম্ব করার সময় যে জেনারেলি কি ধরনের আপনার ডিশ থাকে, কি কি খান আপনি? বেস ক্যাম্প অবধি তো আমাদের সমস্ত রকম খাবার চাই, ভাত ডাল রুটি সবজি, মাছ মাংস সব কিছু। মাছ মাংস ক্যান ফুড তো নিয়ে যাওয়া হয়। এবার বিয়ন্ড বেস ক্যাম্প যেটা হয়, সেখানে কিন্তু অনেক সময় খাবার এত কিছু ক্যারি করাটা মুশকিল হয়, ফুয়েল ক্যারি করাটা মুশকিল হয়, যার জন্য যাতে খুব ইজি ক্লাইম্বটা হয়। কিন্তু বেস ক্যাম্পের পরে যেটা হয় সেটা হচ্ছে খাবার ক্যারি করা এবং ফুয়েল ক্যারি করার সমস্ত কিছু, তো ওয়েট ক্যারি করার তো একটা সমস্যা থাকে। তো যার জন্য রেডি টু ইট খাবারটাকে বেশি প্রেফার করা হয়। সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সব রকম খাবারই খাওয়া হয়, কিন্তু সেটা ইজি টু ডাইজেস্ট এবং ইজি টু ক্যারি, এই ধরনের খাবার। বিশেষ করে ভাতটা হয়তো ড্রাই করা আছে, সেটাকে জলে জাস্ট একটু ফুটিয়ে নিলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বা মাংস, ড্রাই মিট নিয়ে যাওয়া হয়, যেটাকে গরম জলে দিলেই খাওয়া যায়। তো এই ধরনের খাবার ব্যবহার করা হয় বেশি। তার সাথে ফ্রুটস থাকে, ড্রাই ফ্রুটস এবং ক্যালোরিযুক্ত খাবার। আচ্ছা, মাউন্টেন সিকনেস নিয়ে আপনি তখন বলছিলেন, মাউন্টেন সিকনেস নিয়ে কিছু বলার আছে? এগুলোকে অ্যাভয়েড করতে গেলে এগুলো যা যা বলেছেন এগুলি থাক। হ্যাঁ, মাউন্টেন সিকনেস অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে জায়গাতে আমি বুঝতে পারছি যে আমার সমস্যা হচ্ছে, আমার শারীরিক অবস্থার অবনতি ঘটছে, বিশেষ করে মাউন্টেন সিকনেস সম্বন্ধে মানুষের সচেতন হওয়া দরকার, সেটা জানা দরকার। এবং সেই জায়গাটা যদি সে জানে, তো তাহলে মাউন্টেন সিকনেস যখন তার শুরু হচ্ছে, সে যখন বুঝতে পারছে, তখন আমার মনে হয় যে সে যদি নিজেকে কুইট করে বা একদিন দুদিন নিচে নেমে এসে থাকলো, তারপরে আবার উপরের দিকে উঠলো,
এই ব্যাপারটা যদি করতে পারে তাহলে কিন্তু একটা safe থাকবে, অনেকটা এড়ানো যায়। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সমস্যা, বিশেষ করে ট্রেকিং এর ক্ষেত্রে যেটা হয় যে টাফ শিডিউল থাকে, একদম টাইট শিডিউল থাকে, সেখানে কেউ একজন নিচে গেল আবার সে চলে আসলো, এই জায়গাটা মেনটেন করা খুব মুশকিল হয় এবং যেটা থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা হয়, সমস্যা হয়। আপনার মাউন্টেন ডিজাস্টার্স যেগুলো বলেছি তখন আলোচনা করছিলেন, এগুলোকে এড়ানোর সম্ভাব্য উপায় মাউন্টেন ডিজাস্টার, হ্যাঁ, ক্যাম্প সাইট ঠিক করা বা একটু ওয়েদার সম্বন্ধে পড়াশোনা করা, যে কি ধরনের মেঘ থেকে কি ধরনের ওয়েদার হতে পারে, কি ধরনের ওয়েদার আসতে পারে, মানে খারাপ ওয়েদার হতে পারে কিনা, এইগুলো কিন্তু পড়াশোনা করলে কিছুটা বোঝা যায়। হয়তো পুরোটা প্রেডিক্ট করা যায় না, ওয়েদার আনপ্রেডিক্টেবল, তো কিছুটা বোঝা যায়। আর আজকের দিনে যদি টেকনোলজির সুবিধা আমরা নিই তাহলে অবশ্যই যদি আমরা সেটা এফোর্ড করতে পারি তাহলে ওয়েদার ফোরকাস্ট আমরা সবসময় পাই। সেটা যে সবসময় মিলে যায় তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। এবং সেই ওয়েদার ফোরকাস্ট যদি আমরা নিতে পারি তাহলে তো ওয়েদার সম্বন্ধে অনেক আগে থেকে অনেক কিছু আমরা জানতে পারি। বিশেষ করে আমি ট্রেকিংয়ের ক্ষেত্রে বলছি বা কম দিনের এক্সপিডিশনের ক্ষেত্রে বলছি, এখন কিন্তু 1 মাস আগে থেকেও ওয়েদার প্রেডিকশন আমরা জানতে পারি। তো আমরা তখন কিন্তু ঠিক করে নিতে পারি যে ওই সময় আমি অভিযানটাতে যাবো কিনা বা ট্রেকিংয়ে যাবো কিনা, সেরকম করে ওয়েদার উইন্ডো ঠিক। হ্যাঁ, মানে যেটা হয় যে ট্রেকিং রুটে হয়তো আমি এফোর্ড করতে পারছি না বা আমি ওখান থেকে স্যাটেলাইট ফোন বা স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করতে পারছি না, কিন্তু বাড়িতে বসেও আমি ওয়েদারটাকে প্রেডিক্ট করে যেতে পারি যে এই সময় এই জায়গায় এই ওয়েদার থাকতে পারে। এটা তো আমরা জানতেই পারি আজকের এই টেকনোলজির যুগে। তো আমার মনে হয় এইদিকে এটা কোনো দুর্বলতা নয় মানুষের যে আমি ওয়েদারটা প্রেডিক্ট করতে পারছি ওয়েদার ফোরকাস্টের দরুন, এটা কোনো দুর্বলতা নয়। আমাকে টেকনোলজিকে সাপোর্ট করতেই হবে, আমাকে টেকনোলজিকে নিতেই হবে এবং যুগের তালে তাল মিলিয়ে চলতে হবে। অ্যাডভাইস ইউথদের জন্য আপনি কি অ্যাডভাইস করতে চান, এই যারা অ্যাডভেঞ্চার ফিল্ডে আসছে বা মাউন্টেনিয়ারিং ফিল্ডে আসছে নতুন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শুধু ফেম বা কিছু মানুষের কাছে পরিচিতি পাওয়ার জন্য কিন্তু অ্যাডভেঞ্চার ফিল্ডে আসাটা ঠিক না। মন থেকে ভালো লাগলে তবেই আসা উচিত। সবাই এই জায়গাটাতে আসলে নিশ্চয়ই তার জীবনের একটা সুফল থাকবে, কিন্তু সেটা শুধুমাত্র যেটা বললাম যে ফেম বা কিছু পাবার আশায়, তা থেকে আমার মনে হয় অনেক দুঃখ পাওয়ার ব্যাপার থাকে, অনেক কষ্ট পাওয়ার ব্যাপার থাকে। আন্তরিকভাবে মনের ভালোবাসা থেকে আসাটাই অনেক শ্রেয়। ফলস ফেমের জন্য করে। আপনি ইকুইপমেন্ট নিয়ে কথা বলছিলেন আমাদের সঙ্গে তখন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইকুইপমেন্ট মানে আমরাও করি এটা, আমি সবার ক্ষেত্রেই আমাদের এটার মধ্যে তো আমি বাদ না, আমরা সবাই আর কি। আমরা যেটা করি যে সব কিছু ব্যাপারটাকে চালিয়ে নেবার চেষ্টা করি, সেটা অনেক কিছু তার পিছনে কারণ থাকে। সেটা একটা আর্থিক কারণ থাকে, পাওয়ার একটা সমস্যা থাকে, তো সমস্ত কিছু ব্যাপার নিয়ে আমরা চালিয়ে নিই। তো এই চালিয়ে নিতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যা করি। যেমন একটা জুতো, যে জায়গায় আমি ট্রেক করতে যাচ্ছি বা এক্সপিডিশন করতে যাচ্ছি সেই জায়গার উপযুক্ত জুতোটা আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা চালিয়ে নিই যে ঠিক আছে এই জুতোটা রয়েছে, হয়তো সেইটা সেই জায়গায় চলার কথা না। এরকম বহু ঘটনা আমি দেখেছি, বহু দুর্ঘটনা দেখেছি। মানে তারা চলে আসার পর তাদের কাছ থেকে জানলাম যে এই জুতোর বা এই ধরনের ইকুইপমেন্টের কারণে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা হয়েছে, যেটা থেকে শুধুমাত্র জুতো না, তার সাথে গার্মেন্টস, প্রপার গার্মেন্টস। আমি যে জায়গাটাতে যাচ্ছি সেখানে যে টেম্পারেচার থাকবে, সেখানে যে ধরনের টেরেন থাকবে, তার উপযুক্ত ইকুইপমেন্ট অ্যান্ড গার্মেন্টস কিন্তু সঙ্গে থাকা উচিত। যেখানে আমার রোপের প্রয়োজন সেখানে আমাকে রোপ নিয়ে যেতে হবে, যেখানে আমার আদার টেকনিক্যাল গিয়ার্স দরকার সেখানে আমাকে নিয়ে যেতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে কেউ অমুক জায়গাটা এমনি চলে গেছে বা কেউ অমুক জায়গাটা অমুক জুতো পরে চলে গেছে, আমার মনে হয় সেটাই ঠিক নয়। হ্যাঁ, আজকের দিনে যে জিনিসটা আমার কাছে অ্যাভেলেবেল, যে জিনিসটা আমি নিতে পারছি, সেই টেকনিক্যাল সাপোর্টটা নেওয়া দরকার। আপনি 30 বছর ধরে পাহাড়ে যাচ্ছেন, তো
অনেক ইউথদেরকে দেখেছেন, অনেক টিমদেরকে দেখেছেন, অনেক ব্যাড হ্যাবিটস লক্ষ্য করা যায়। আপনার চোখে সেরা কিছু ব্যাড হ্যাবিটস আছে যেগুলো ইমিডিয়েটলি বাদ দিয়ে দিলে তারা হয়তো আরো ভালো ট্রেক করতে পারতো বা ভালো ক্লাইম্ব করতে পারতো? আপনার চোখে কিছু যদি আপনি দেখে থাকেন সেগুলো শেয়ার করুন। ব্যাড হ্যাবিট বলবো না, মানে এটা তো মাউন্টেনের ডুজ এন্ড ডোন্টস, কিছু জিনিস করা, হ্যাঁ কিছু জিনিস করা উচিত আর কিছু জিনিস করা উচিত নয়। তো আমি এগুলো ব্যাড হ্যাবিট কি সেইভাবে আমি পর্যালোচনা করছি না। আমার যেটা মনে হয়েছে যে এটা আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি, সেটা হচ্ছে শিডিউল, একটা প্রোগ্রাম শিডিউল। আমরা এতটাই টাইট প্রোগ্রাম শিডিউল রাখি, সেটা বিভিন্ন কারণে, আমি বলছি না এটা কারোর দোষ, কিন্তু এটা রাখতে হয় বা অনেকেই রেখে যান, বাধ্যই অনেক সময় করতে হয়। যেটা আমার মনে হয়েছে খুব ক্ষতিকারক সেটা হচ্ছে যে টাইট শিডিউল, তার মধ্যে হয়তো ট্রেকিং ডেজ বা এক্সপিডিশনের ডেজে একটা দিনও তার কি বলবো রেস্ট নেই। তো ন্যাচারালি যেটা হয় যে যদি ওয়েদার খুব ওয়ার্স্ট কন্ডিশন থাকে তাহলেও কিন্তু তাকে সেই দিনে হাঁটতে হয় বা সেই দিনে ক্লাইম্ব করতে হয়, যেটা একটা মারাত্মক দিক নেয়। এই রিসেন্ট যে নেপালের ঘটনা হয়েছে তাতে আমি ওই দুবার ওখানে রেস্কিউ অপারেশনের জন্য গিয়ে যেটা দেখেছি তাতে মনে হয়েছে যে এক তো প্রপার ইকুইপমেন্টের অভাব ছিল, বেশ কিছু মানুষ ম্যাক্সিমাম তাদের যে পোস্টমর্টেম রিপোর্ট তাতে হচ্ছে হাইপোথার্মিয়া, মানে একদম ঠান্ডা থেকে মারা গেছে। তো এটা হচ্ছে প্রপার গার্মেন্টস তার কাছে ছিল না বা জুতো ছিল না, যেটা থেকে হয়েছে। শিডিউল আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে আমরা যাচ্ছি যখন ঠিক আছে, কিন্তু আসার ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট যেভাবেই আসুক যাতায়াত করুক না কেন সেটাও কিন্তু আমরা কেটে রাখি, এবং সেই শিডিউলে আমি অনেকেরই দেখেছি যে তার মধ্যেও একটা দিন গ্যাপ নেই যে দিনটা যে ওয়েদার খারাপ হতে পারে বা কোনো রকম কিছু ডিজাস্টার হতে পারে, কোনোভাবে আটকে যেতে পারি, সেই স্ল্যাক ডেসটাও থাকে না। তার জন্য সবসময় একটা তাড়া কিন্তু কাজ করে মাথার মধ্যে যে অমুক দিন আমাকে পৌঁছতেই হবে, নাহলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে, আমার ফ্লাইট মিস হয়ে যাবে বা আমি বাড়ি পৌঁছতে পারবো না, অসুবিধা হবে। তো এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার শিডিউলিং। তো এটা একটা টাফ শিডিউল আর মাউন্টেন ডিজাস্টার দুটোকে এক করে দিলে, এবং এটা যে শুধু ট্রেকিংয়ের ব্যাপারে আমরা দেখেছি তা নয়, লাস্ট ক্লাইম্বিং এক্সপিরিয়েন্সেও ছন্দাগান যেভাবে যে মিসঅ্যাপটা হয়েছিল, তো সেটার জন্য তো আমাদের মনে হয়েছে অ্যাটলিস্ট, বা মাউন্টেনিয়ারিং এদের অনেকেই আমি বলতে শুনেছি যে শিডিউলিংয়ের একটা ব্যাপার, যে একই সময়ে এবং ফিজিক্যাল ফিটনেস বা প্রপার ইকুইপমেন্ট, রোপের ব্যাপার স্যাপার এরকমও ইস্যু উঠে এসেছে। প্লাস আপনার যেটা আপনি এটা বললেন ফিজিক্যাল ফিটনেস, হ্যাঁ রোপ টপ এগুলো ছাড়াও ওই একই সময়ে সব কিছু করে নেমে আসা, মানে দুটো পিক একই টাইমের মধ্যে রাখা, সেটা কতটা যুক্তিযুক্ত? আপনি মানে এর মধ্যে কি আপনি কোনো ভুল দেখেছেন? তো নিশ্চয়ই আপনার মনে হয়। এখন ব্যাপার হচ্ছে আজকের দিনে মাউন্টেন ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে আমি বলছি, একজন এক এক রকমভাবে ক্লাইম্ব করে মজা পায় বা ক্লাইম্ব করতে চায়। যেমন কেউ উইদাউট অক্সিজেন ক্লাইম্ব করে, কেউ টাফ টেরেন দিয়ে ক্লাইম্ব করে, মানে একটা আনকমন রুট দিয়ে ক্লাইম্ব করে, কেউ আনকমন ফেস দিয়ে ক্লাইম্ব করে যেখানে কেউ ক্লাইম্ব করেনি, আবার কেউ একসাথে অনেকগুলো পিক ক্লাইম্ব করতে চায়, দুটো বা তিনটে পিক একসাথে ক্লাইম্ব করবে। তো এটা হচ্ছে মানুষের ট্রেন্ড যে শুধুমাত্র অ্যাডভেঞ্চারটা একই রকম নয়, গতানুগতিক নয়। এটা তো অ্যাডভেঞ্চারের একটা ভালো দিক যে বিভিন্ন রকমভাবে অ্যাডভেঞ্চারটাকে এক্সপ্লোর করছে। তো সেটা করতে গিয়ে তিনি যেটা করছেন, মানে যিনি এটা করছেন, তার নিশ্চয়ই সেই জায়গাটা চিন্তা ভাবনা এবং দক্ষতা সবকিছু থাকে, তবেই তিনি সেই জায়গাটা এগোন ভাবতে পারেন। তো এখানে কারোর দোষ গুণ বলাটা কিন্তু খুব মুশকিল, কারণ এটা এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। ডুজ এন্ড ডোন্টস এর মধ্যে তাহলে কি পড়ে? না, ডুজ এন্ড ডোন্টস এর মধ্যে সেটা হচ্ছে যে এটা আমি আমাকে দিয়ে বিচার করতে পারি, আমি কারোরটা বিচার করতে পারি না, কারণ ঠিক হলো তোমার কি ফিজিক্যাল এবিলিটি আছে, ক্লাইম্বিং এবিলিটি আছে, তোমার কি টেকনিক্যাল এবিলিটি আছে, সেটা কিন্তু আমি জানি না। তো সেইটা আমি বিচার করতে পারি না, কিন্তু আমার দিকটা আমি অন্তত বেসিক রিকোয়ারমেন্ট যে জিনিসগুলোর অবশ্যই প্রয়োজন সেগুলো কিন্তু একজন মাউন্টেনিয়ার ক্লাইম্বারের সঙ্গে অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, সার্ভাইভাল কিটের কথা বলছেন, অন্তত সার্ভাইভাল কিট তার অবশ্যই থাকবে। তাতে সার্ভাইভাল কিটে যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো, সেটা হচ্ছে একটা রোপ ছোট,
তার সাথে কিছুটা প্লাস্টিক সিট রাখতে পারলে ভালো, বিশেষ করে কোনো জায়গায় যদি কেউ হারিয়ে যায় বা আর্টিফিশিয়ালি ইম্প্রোভাইজ শেল্টার করে থাকে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক সিটটা খুব কাজে দেয়। ম্যাচ বক্স বা দেশলাই অবশ্যই, বা লাইটার, এই ধরনের আগুন জ্বালাবার যে উপকরণ তার সেটাও অবশ্যই তার সঙ্গে থাকা উচিত। কিছু খাবার, হ্যাঁ, যে ইনস্ট্যান্ট অন্তত এক রাত বা দু রাত কাটাবার মতো, ওই এমার্জেন্সি পিরিয়ডটা কাটাবার মতন কিছু খাবার অন্তত সবার কাছেই থাকা উচিত। জলের ব্যবস্থা, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছোট্ট একটা জলের বোতলে কিন্তু আমরা বেরিয়ে পড়ি, সেটা উচিত নয়। অ্যাটলিস্ট 1 লিটারের একটা জলের বোতল। আর তো এই ধরনের কিছু সার্ভাইভাল কিট, সুইস নাইফ, ছুরি অবশ্যই থাকতে হবে, তার মধ্যে। তো এই সার্ভাইভাল কিট, আর হচ্ছে নিজের জামা কাপড় নিজের কাছে রাখা, যেটা আমার রাস্তায় প্রয়োজন হতে পারে। হ্যাঁ, পোটার নির্ভর হওয়া উচিত না। তো এই ধরনের কিন্তু জিনিস কিন্তু অবশ্যই তার সঙ্গে থাকা উচিত। আচ্ছা আচ্ছা, আরেকটা টিপস, যেহেতু আপনি বইটই লিখছেন, এত জায়গায় আপনি ট্রাভেলগ লেখেন, আপনি অ্যাডভেঞ্চারটাকে লেখার মাধ্যমে অনেক সময় প্রকাশ করেন, আপনি বেস ক্যাম্পে বসেও বই লিখেছেন। এবার একজন ভালো অ্যাডভেঞ্চার রাইটার হতে গেলে তার কি কি জায়গাগুলোতে আলোকপাত করা দরকার, বা মানে লিখে কিভাবে অ্যাডভেঞ্চারটাকে তুলে আনা দরকার, সেটা এই ক্ষেত্রে আমি বলি যে আমি কিন্তু ভালো রাইটার নয়। তার কারণ হচ্ছে সেটা আমার পক্ষে বলা খুব মুশকিল। আমি যেটা করি সেটা হচ্ছে আমার যেটা ফিলিংস, আমি যেটা অভিযানে করছি বা অভিযানে যেটা দেখছি, যে আনন্দ করছি এবং তার সাথে দুঃখ, সমস্ত কিছু, কষ্ট, যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আমি জাস্ট বন্ধুদের শেয়ার করি। বন্ধুদের মিনস যারা বইটা পড়ছে, সেটাই শেয়ার করি। এর বাইরে আমি সায়েন্সের ছেলে, আমার সাহিত্যের বিন্দুমাত্র দক্ষতা নেই, তো আমি সেটা ফলাতেও চাই না। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটা এক্সপিডিশন, সেটা কিভাবে হচ্ছে তার সমস্ত কিছু দিকটা, তার মধ্যে একটা এক্সপিডিশনের মধ্যে সব কিছুই থাকে, ভালো মন্দ, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু, টোটাল ব্যাপারটাকেই মানুষের কাছে তুলে ধরা, যে একটা অভিযান এইভাবে হয়, সেখানে যে টেকনিক্যাল ডিফিকাল্টি আছে, সেখানে কত রকমের মজা আছে, তার মধ্যে কত রকমের কত কিছু দেখতে পাওয়া যায়, সেখানকার ট্রেন, সেখানকার যখন আমরা ট্রেকিং করতে করতে বেস ক্যাম্পের দিকে যাই, সেই অঞ্চলের লোকজনের কালচার, সেখানকার ফ্লোরা, ফোনা, সমস্ত কিছু, এই ব্যাপারটাকে তুলে ধরতে চাই। যে আমি একটা অভিযানে গিয়েছিলাম, সেই অভিযানটা এই জিনিস আমি লক্ষ্য করেছি, এই জিনিস আমি উপলব্ধি করেছি, সেটা ভালো মন্দ সমস্ত কিছুতে। শেষ প্রশ্ন, সেফটি উপরে আপনি অ্যাটলিস্ট 5টা টিপস দিন, জরুরি জিনিস, যেটা অ্যাটলিস্ট প্রত্যেকের সবসময় মাথায় রাখা দরকার, যে আমার সেফটির জন্য এই জিনিসগুলো আমি করবো, বোথ ট্রেকিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং। প্রথম কথা হচ্ছে যে আমার জীবনটাকে নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি আমাকে ভালোবাসি, তাহলে কিন্তু আমি বাঁচতে চাই, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর তার থেকেই কিন্তু অটোমেটিক্যালি আমার সেফটির ব্যাপারটা নিজের মাথার মধ্যে আসবে, যেটা হচ্ছে যে কোনো জায়গায় ধৃষ্টতা দেখানো কখনোই উচিত না। মানে সোজা খুব বাংলা ভাষায়, আমি অত ভাষা জ্ঞান নিয়ে আমি বলতে পারছি না, সেটা হচ্ছে হেক্কা দেখানো, যে এটা তো কোনো ব্যাপার না। এটা কিন্তু মানুষের মধ্যে থাকে। এটা দেখাতে গিয়ে কিন্তু, মানে ওই সোজা কথা, ওই দৃষ্টতা দেখাতে গিয়ে অনেক ক্ষেত্রেই বিপদ ঘটে। এরপরে হচ্ছে যে অমুক ওই কাজটা করেছে বলে আমাকে ওই কাজটা করতে হবে, এটা আমার মনে হয় মাথার মধ্যে থাকা উচিত না। যদি সেই জায়গাটা আমার ভালো লাগে, নিশ্চয়ই আমি সেটা করব, কিন্তু আমার ভালো না লাগলেও ওকে দেখাবার জন্য, ওকে টেক্কা দেওয়ার জন্য আমাকে এই কাজটা করতে হবে, সেটা করতে গিয়ে কিন্তু অনেক বিপদের সম্ভাবনা থাকে। আর হচ্ছে একটু সংযমী হওয়া, সেটা বিভিন্ন ক্ষেত্রে, লাইফের বিভিন্ন ক্ষেত্রেই সংযম কিন্তু মানুষকে
অনেক বিপদ থেকে রক্ষা করে। লোভ না, চোখের সামনে স্বামীটা দেখতে পাচ্ছি, গেলে হয়তো বিপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার কাছে যা ইনফ্রাস্ট্রাকচার, আমার কাছে যা কি বলবো, যা জিনিসপত্র রয়েছে, তাতে আমার এটা যাওয়াটা ঠিক হবে না। এরকম একটা দোটানা অবস্থাতে যদি আমি, সেটা লোভ থেকে হোক বা অসংযম থেকে, আমি যদি সেই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে ইনভলভমেন্ট। যদি আমরা ইনভলভ হই সমস্ত ব্যাপারে, আমরা যদি ইনভলভ হই, অন্তত একটা দলের ক্ষেত্রে বলছি, কিন্তু একটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা দলগত ইভেন্ট, তো সেইখানে সবাই মিলে একসাথে বিভিন্ন সময় আলোচনা করে বা কী করা উচিত নয়, কীভাবে আমরা এই কাজটা করতে পারি, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা এবং মানে সোজা কথা ইনভলভমেন্ট, এবং তাতে সবাইকে নিয়ে যদি এই কাজটা করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা অনেক সেফ হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই জানে না যে কী হচ্ছে বা কী হতে চলেছে বা কী করবে সে। তো এই ব্যাপারটা তার প্রত্যেক টিম মেম্বারের, বা আমি যদি একা করি আমারও সেটা অবগত হওয়া উচিত যে আমি কী করতে চাইছি। অসংখ্য